শুভ সন্ধ্যা। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির প্রথম আয়োজনের দ্বিতীয় পর্বে আপনারা আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই কমিটির সদস্য সচিব আমি ফারহানা শারমিন ইমু। আপনারা যারা গতকালের পর্বটি এখন পর্যন্ত দেখতে পারেননি তাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি এবং এই যে তাদের প্রথম পরিবেশনা দুটি পর্বে ভাগ করে এটা সম্পর্কে একটুখানি পূর্ব কথা আপনাদেরকে জানাবো। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের বর্তমানে চলমান 23টি কমিটির মধ্যে একটি হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি। সাধারণত স্বল্প আয়, ভিন্নভাবে সক্ষম কিংবা সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগ দেওয়াটাকেই সোশ্যালি রেসপন্সিবল হওয়া বোঝায়, যদিও এর ব্যাপ্তি আসলে আরো অনেক বড়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির বর্তমান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর কাছে স্থপতিদের সেবা সম্প্রসারিত করা। আমরা অত্যন্ত গর্বিত এবং আপনারা জেনেও অনেক খুশি হবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল জুড়ে আমাদের বিপুল সংখ্যক স্থপতি বর্তমানে দরিদ্র জনগোষ্ঠী, গৃহহীন মানুষ, দুর্যোগ আক্রান্ত এবং জরুরি অবস্থার শিকার হওয়া বিভিন্ন ধরনের জনগণের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে। আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির প্রথম কাজ ছিল আসলে এই স্থপতিদেরকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের ভেতরে নিয়ে আসা। আমরা এই গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে প্রায় 60 জন স্থপতিকে এরকম একটা গ্রুপের ভেতরে নিয়ে এসেছি। আমরা নিজেদের মধ্যে আলাপচারিতা করছি, আমাদের মধ্যে নলেজ শেয়ারিং হচ্ছে এবং এর মাধ্যমে আমরা নিজেদেরকে একে অন্যকে সমৃদ্ধ করে চলেছি। তো এইভাবে করে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পর্যায়ে এসে ঠিক করি যে নির্দিষ্ট কিছু শিরোনামে আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নিব এবং একটি নির্দিষ্ট সময় পর পর সেই কাজগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। গতকাল এবং আজকে এই ধারাবাহিক উপস্থাপনার প্রথম আয়োজনের প্রথম এবং দ্বিতীয় পর্ব। গতকাল প্রথম পর্ব ছিল, আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। এবার আসি আমরা গতকাল এবং আজকে যে বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি সেইটি সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে স্থপতিরা যে কাজগুলো করছে সেগুলোকে আমরা একসাথে করেছি। আসলে আমরা আলোচনার মধ্যে যে শিরোনামগুলো পেয়েছিলাম যখন আমরা নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলাম তখন সেই শিরোনামগুলোর মোটামুটি সবগুলোকে জড়িয়েই বিভিন্ন স্তরে, বিভিন্ন সেক্টরে জরুরি মানবিক কার্যক্রম একই সাথে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এই মুহূর্তে চলমান আছে এবং এই কাজগুলোর সাথে আমাদের স্থপতিরা, বিশেষ করে আমাদের নবীন স্থপতিরা, বিপুল সংখ্যক নবীন স্থপতি জড়িয়ে আছে। আমরা তাদের কাজগুলোকে একসাথে করলাম। গতকাল প্রথম পর্বে আমরা শুনেছি পরিপ্রেক্ষিত, স্থানিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে স্থপতিদের অংশগ্রহণের গল্প, এবং আজকে দ্বিতীয় পর্বে আমরা এখন শুনব কমিউনিটি, স্থানভিত্তিক প্রতিক্রিয়া এবং প্রাসঙ্গিক কাজে এইসব স্থপতিদের অংশগ্রহণের গল্প। আমাদের এই গল্পগুলো বা এই স্থপতিদের অভিজ্ঞতা সমৃদ্ধ যে জ্ঞান, সেটাকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির মাধ্যমে আমরা সারা দেশের আপামর জনগণের জন্য তাদের জরুরি অবস্থায় কিংবা যে কোনো প্রয়োজনে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই অভিজ্ঞতাগুলোকে, সেটাই আসলে আমাদের কমিটির প্রধান এবং প্রথম প্রতিপাদ্য। আমি এখন আমাদের আজকের দ্বিতীয় পর্বের উপস্থাপনায় চলে যাচ্ছি। আপনাদের গতদিনও আমি বলেছিলাম, এখনো বলছি, আপনাদের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকলে আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পেজের কমেন্ট বক্সে আপনারা সেটা উল্লেখ করে রাখতে পারেন। আজকের
এই স্থপতিদের উপস্থাপনা পর্ব শেষ হবার পরে আমরা সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আমরা অত্যন্ত গর্বিত এবং আপনাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কক্সবাজার জরুরি অবস্থার সাথে যেসব নবীন স্থপতিরা এই মুহূর্তে কাজ করছে তাদের মধ্যে প্রায় 20 জন স্থপতি আজকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে। আমি তাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। অর্ঘ্য সাহা, আতিয়া নুসরাত উর্মি, দিলরুবা ফেরদৌস শুভ্রা, এমারেল্ড উপমা, ফারা মাহবুব, ফেরদৌসি আক্তার, ফরহাদ নাজিব চৌধুরী, কানিজ ফাতিমা, কাজী আকিফ, হাজা নুলসাদ জেরিন ফাতমি, মোহাম্মদ আইনুল ইসলাম, রিজভি হাসান, সাদ বেন মোস্তাফা, সামিয়া অবনী, সামিনা সৌমিকা, শগুফতা নেওয়াজ, ওয়াফিক আলম, জয়া, তন্ময় ভট্টাচার্য, মাহমুদা আলম, মাধুরী দেব রূপা। এদের মধ্যে থেকে আমরা এখন আমাদের প্রধান মূল উপস্থাপনায় চলে যাব। আমি এই 20 জনের মধ্য থেকে স্থপতি ওয়াফিক আলমকে অনুরোধ করব আজকের যে বিষয় কমিউনিটি স্থান ভিত্তিক প্রতিক্রিয়া এবং প্রাসঙ্গিক কাজে স্থপতিদের অংশগ্রহণ, এই বিষয়টির উপর আপনাদের আজকের উপস্থাপনা শুরু করবার জন্য স্থপতি ওয়াফিক আলম। অসংখ্য ধন্যবাদ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আইআইবি কে, বিশেষ করে আইআইবির এই সোশ্যাল রেসপন্সিবিলিটি যে প্ল্যাটফর্মটা বা যে কমিটিটা সৃষ্টি করা হয়েছে, তার মাধ্যমে কালকে এবং আজকে মিলে আমরা যে কাজগুলো করছি বা আমরা কিভাবে কাজ করছি সেটাকে নিয়ে কিছু বলার সুযোগ করে দেয়া এবং আসলে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা। এই জন্য প্রথমেই আবার ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আইআইবি কে। তা কালকের যে আলাপ ছিল সেখানে মূলত পার্ট 1-এ আলাপ হয়েছে যে আর্কিটেক্ট পার্টিসিপেশন ইন কনটেক্সট, সাইট প্ল্যানিং এন্ড অ্যাডভোকেসি। আজকের আলাপটা হবে যে আর্কিটেক্টরা আসলে কমিউনিটির সাথে পাশাপাশি অন সাইট রেসপন্স বা কন্টেক্সচুয়াল ইন্টারভেনশনস গুলা কিভাবে করছে, তা সেটাকে নিয়ে আজকে আমরা ফোকাস করব এবং আমাদের আজকের আলাপটা হবে। আজকের যে আমাদের আলাপ আলোচনা সেটাকে মূলত আমরা দুইটা ভাগে আমরা বিভক্ত করেছি, তবে দুটা এটাকে লেভেলে রেখেছি। প্রথম পার্টটা হলো যে এই মাইক্রো লেভেলে যে ইন্টারভেনশনস গুলো হচ্ছে সেটাতে আসলে আর্কিটেক্টরা কিভাবে পার্টিসিপেট করছে, তাদের ভূমিকাগুলো কি, বিভিন্ন যে সেক্টরে কাজগুলো হচ্ছে যেমন এডুকেশন, প্রোটেকশন, হেলথ এন্ড নিউট্রিশন, লাইভলিহুড বা ফুড, সেখানে কি ধরনের কাজ হচ্ছে, আমরা কিভাবে কাজ করছি। এবং দ্বিতীয় যে পার্টটা, সেই পার্টটা হলো যে আসলে আমাদের এই যে কম্বাইন্ড যে এক্সপেরিয়েন্স আমাদের কাজের, কালকের এবং আজকের যে আমাদের কাজগুলো, সেই এক্সপেরিয়েন্স থেকে আমাদের লার্নিং গুলো আসলে কি এবং আমাদের ফিউচারে আসলে এখান থেকে আমরা কি নিতে পারি, যেটা ইন্টিগ্রেটেড ভাবে হয়তো আরো অন্যান্য কনটেক্সটে বা আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয়তো আমরা এটাকে অ্যাপ্লাই করি। তা যেহেতু আজকে আমরা রোহিঙ্গা ক্রাইসিস বা রোহিঙ্গা যে রেফিউজি ক্রাইসিস সেখানে আসলে আমাদের যে কাজগুলো সেটা নিয়ে আলাপ করছি, তা ক্রাইসিসের যে রেফিউজি ক্রাইসিস বা রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস কিন্তু 2017 থেকে শুরু হয়নি। এই ক্রাইসিসটা কিন্তু আসলে 80-র দশকে যখন 80s এর দিকে যখন রোহিঙ্গা আরাকানে এই আমাদের রাখাইন স্টেটে রোহিঙ্গাদের যখন নাগরিকত্বকে ক্যান্সেল করে দেয়া হয় তখন থেকেই কিন্তু আসলে এই ক্রাইসিসটার শুরু হয় এবং 90s এর দিক থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে অনেক রিফিউজি আসা শুরু করে। 2017-র আগ পর্যন্ত কিন্তু একটা আনঅফিসিয়াল হিসাবে প্রায় 2 থেকে 2.5 লাখ রোহিঙ্গা আমাদের জনগোষ্ঠী আমাদের মধ্যে ছিল, বাংলাদেশে ছিল, যারা মূলত টেকনাফ এবং উখিয়াতে দুইটা রেজিস্টার্ড ক্যাম্পে তাদের আসলে বসবাস ছিল। তার পরবর্তীতে যেটা হয় যে 2017-তে বিশেষ করে 25শে আগস্টের পরে এই প্রবলেমটা অনেক তীব্র আকারে ধারণ করে এবং সেখানে তাদের উপরে, এই জনগোষ্ঠীর উপরে বিশেষ করে এখানকার মিলিটারির যে অত্যাচার এবং অবিচার এবং অন্যান্য যা হয়েছে সেটার কারণে কিন্তু প্রায় 7 লাখ রোহিঙ্গা মানুষ বাংলাদেশে তাদের আপরুটেড হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয় এবং এইটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট এন্ড ফাস্টেস্ট মুভমেন্ট অফ পিপল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এত কম সময় এত বেশি মানুষের মুভমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে এই প্রথম এই সময় হয় এবং যেটাকে জাতিসংঘ বলছে যে জেনোসাইডাল ভায়োলেন্স। তো বর্তমানে আসলে প্রায় 8,77,000 রোহিঙ্গা রেফিউজি আমাদের দেশে 35টা ক্যাম্পে এখন তারা আছে, যার মধ্যে 50%-এর কাছাকাছি হলো কিন্তু শিশু
বা 18 বছরের কম বয়সী। আমরা এখানে একটা টাইমলাইন দেখানোর চেষ্টা করেছি যে আসলে আমরা যে কাজগুলা করছি সেটা মানে কি কোন সময়ের সাথে সেটা কিভাবে হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখবেন যে 2010এও কিন্তু এখানে একটা ছবি আছে। আসলে 2010-এ ওই যে বললাম যে প্রথম যে রোহিঙ্গারা ছিল এর আগেও, তাদের সাথেও কিন্তু আমরা কিছু কাজ করেছি ওই সময়। তখন হয়তো সেটার স্কেলটা কম ছিল। ওই সময় আমরা হোস্ট কমিউনিটির স্কুল এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে যে স্কুল, সেই স্কুলগুলো নিয়ে আমরা কিছু কাজ করেছিলাম। তারপরে মূলত মেইন কাজের যে ফ্লোটা সেটা শুরু হয় 2017-তে। দেখবেন এই যে 2017-তে প্রজেক্ট গুলা দেখা যাচ্ছে, 2018-র দিকে যে এই সিআইসি অফিসের প্রজেক্ট গুলা দেখা যাচ্ছে, ট্রিপল-আর-সি অফিসের প্রজেক্ট দেখা যাচ্ছে। এবং সময়ের সাথে সাথে আসলে যে চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের রেসপন্ড করতে হয়েছে। এবং এই 2019-এর দিকে দেখবেন আরো বেশি ইউজার স্পেসিফিক ইন্টারভেনশনস গুলা করতে হচ্ছে, যে এই মেয়েদের জন্য স্পেস করা, উইমেনদের জন্য স্পেস করা, অ্যাডোলেসেন্টদের জন্য স্পেস করা, এই ধরনের যে কম্বাইন্ড মাল্টিপারপাস ইউজ করা স্পেসের এই জিনিসগুলো আসছে। 2020-এর দিকে যখন এখানে স্পেসের ভালো ক্রাইসিস এখন দেখা যাচ্ছে, সেই জন্য তখন ভার্টিক্যাল এক্সপানশনের দিকেও কিছু কাজ ওই সময় হয়েছিল, যে দোতলা কনস্ট্রাকশনের দিকে সেই কাজগুলো দেখা যাচ্ছে। এবং 21-এর দিকে দেখবেন যে আরো প্রোডাক্ট ওরিয়েন্টেড বা আরো ইনডেপথ কমিউনিটিকে নিয়ে যে কাজ করা প্র্যাকটিস যেটা এখন হচ্ছে, সেটার একটা টাইমলাইন। সো এই টাইমলাইনের দুই দিকেই আসলে এটা চলবে বলে আমরা ধারণা করি, যে আসলে যতদিন আমাদের এই মানে তারা তাদের দেশে ব্যাক না করবে মানে ততদিনই আসলে আর্কিটেক্টের এখানে কোনো না কোনো ভাবে ইন্টারভেনশনের আসলে জায়গাটা আছে। আমরা কালকে যে আলাপগুলো হচ্ছিল যে ম্যাক্রো লেভেলে বা মেসো লেভেলে যে প্ল্যানিং, যেটা মানে নতুন ক্যাম্পের বা এক্সটেনশন ক্যাম্পের ক্ষেত্রেই হোক বা সেলফ সেটেল ক্যাম্পের ক্ষেত্রেই হোক, সেটার আসলে এইটার ভূমিকাটা কি। সেখান থেকে আমরা আসলে আসতে চাই যে দেখেন, এই যে এটা হলো ক্যাম্প ফর এক্সটেনশনের একটা উপর থেকে একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে শেল্টার গুলা প্ল্যান করে করা, এবং সেটার সাথে কিন্তু এখানে একটা ওমেনদের জন্য একটা স্পেস দরকার, সেই স্পেসটা কিন্তু এখানে দেয়া আছে। তো এই প্ল্যানিং থেকে কিন্তু এই যে মাইক্রো লেভেলে যে ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশনের সুযোগটা সৃষ্টি হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু এই যে আমরা উইমেন ফ্রেন্ডলি স্পেসের যে কাজটা, এখানে কাজটা চলছে। সো আসলে এই যে একটা সার্বজনীন যে একটা ব্যাপার, আর্কিটেক্টের বিভিন্ন লেয়ারে কাজ করার কারণেই কিন্তু এই অনসাইটে কাজের সুযোগগুলো সৃষ্টি হচ্ছে, এবং এখানে আমাদের যে ইন্টারভেনশন গুলো সেগুলো করার অপরচুনিটিস গুলো আসছে। আমরা মূলত কি কি ধরনের কাজ করি, কালকে সেটা নিয়ে কিছুটা আলাপ হয়েছিল, আজকেও আমরা বলি যে আমাদের এই যে হিউম্যানিটেরিয়ান আর্কিটেকচারের যে বিভিন্ন সেক্টরে কাজ করতে গেলে আমাদের ট্রেডস গুলা কি, বা আমাদের কি কি বিষয়ে পার্টিসিপেশন করতে হয়, আমাদের প্রথম চ্যালেঞ্জেস গুলা কি। ধরেন আমাদের খুব কম সময়ের মধ্যে রেসপন্ড করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের কমিউনিটিতে আসলে স্পেসের কোয়ালিটির মাধ্যমে কিছু ইম্প্যাক্ট আনা, কমিউনিটির সাথে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে অ্যাডভোকেসি করা এবং ট্রাস্ট বিল্ডিং করা, ইনোভেশন আনা, এবং যে ইনোভেশনের মাধ্যমে কিছু পজিটিভ চেঞ্জ করা যায় নাকি সেই জিনিসটাকে দেখা, ডিজাইন সার্ভিসটাকে সবার জন্য অ্যাক্সেসিবল করা। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে জেন্ডার স্টেরিওটাইপ, কালকে আলাপ হচ্ছিল, এই জেন্ডার স্টেরিওটাইপটাকে আমরা ব্রেক করছি। আমরা লোকাল ক্রাফটসম্যানদেরকে এম্পাওয়ার করছি, লাইভলিহুড এবং ইনোভেটিভ কনস্ট্রাকশন টেকনিক্স এর অপরচুনিটিস গুলো এখানে আসছে, এবং এখানে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়ে আমরা কাজ করছি, আমাদের লিডারশিপ কোয়ালিটিস গুলো নিয়ে কাজ হচ্ছে, এবং বিভিন্ন রকমের যে ইউজারদেরকে বিল্ডিং প্রসেসের সাথে যে এঙ্গেজ করা, এবং এনভায়রনমেন্টের সাথে যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করে এই যে এঙ্গেজমেন্ট প্রসেসটার মধ্যে সবাইকে আনা, এই জিনিসটা এগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে, এবং আলটিমেটলি কমিউনিটিকে ইন্সপায়ার করা, তাদের সাথে কিছু কাজ করে তাদেরকে ইন্সপায়ার করা। এখানে সাইকোলজিক্যাল একটা বড় লেভেলের চেঞ্জ আমি মনে করি, যে আগে মানে পার্সোনাল ভিউ, যে আমরা আগে ভাবতাম এরকম যে একটা কাজ করে সবাইকে দেখাবো, কিন্তু এখন জিনিসটা অনেকটা এরকম যে সবাইকে নিয়ে আমরা আসলে একটা কাজ করব। এই যে বিষয়টা, এই জিনিসগুলো এখন খুব ইম্পর্টেন্ট হয়েছে এখানে কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, এই যে আমরা বললাম যে খুব কম সময়ে রেসপন্ড করে, আমি একটা কথা বলেছিলাম যে এই যে রোহিঙ্গা যে শরণার্থীরা বাংলাদেশে এসেছে তাদের মধ্যে 50% বেশি শিশু। এই শিশুদের জন্য কিন্তু প্রথম থেকে কিছু স্পেস তৈরি করা খুব জরুরি হয়ে দাঁড়ায়, কারণ আসলে এটার সাথে এটা এডুকেশনের কথা বলেন বা শিশুদের শিক্ষা সুরক্ষা সবকিছুর ক্ষেত্রে তাদেরকে তো আগে একটা প্ল্যাটফর্মে আনতে হবে। সেজন্য খুব কম সময়ে কিন্তু বিভিন্ন ধরনের শিশু কেন্দ্রিক ফ্যাসিলিটিস, যেমন লার্নিং ফ্যাসিলিটিস বা সেফ সেন্টার গুলাতে আমাদের কনস্ট্রাকশন এবং ডিজাইনের কাজগুলো শুরু করতে হয়। এবং এখানে কিন্তু অনেক অনেক চ্যালেঞ্জেস সেই সময় ছিল। সেই সময় চ্যালেঞ্জগুলো এরকম ছিল যে কিভাবে কম সময়ে কাজগুলো করা যায় কিন্তু কোয়ালিটি মেনটেন করা যায়। হয়তো আমাদের প্রথম দিকে এরকম টার্গেট ছিল যে প্রথম মাসের মধ্যে প্রায় 200টা লার্নিং সেন্টার আমাদের এস্টাবলিশ করতে হবে। তা সেই জন্য আমরা তখন স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে কিভাবে করা যেতে পারে। তা সেই ক্ষেত্রে হয়তো টেম্পোরারি ভাবে এস্টাবলিশ করে আবার পরবর্তীতে ডিজাইনটা আস্তে আস্তে টেম্পোরারি ছিল, কিন্তু আস্তে আস্তে সেটার উপর বিল্ড আপ করা এবং মেটেরিয়ালকে রিইউজ করা, সেই বিষয়টা এসেছে।
আবার দেখা যাচ্ছে যে এই যে টেম্পোরারিনেস, এই ব্যাপারটা শর্টেস্ট পিরিয়ড টাইমে কাজ করা, এই টেম্পোরারি নেচারের মধ্যে সেটাকে কিভাবে আরো রেজিলিয়েন্ট করা যায় সেটাকে নিয়ে কাজ করার এসেছে। কারণ আমরা যখন এখানে ইন্টারভেনশন শুরু করার আগে যখন লার্নিং সেন্টার গুলো যে প্র্যাকটিসটা ছিল সেটাতে এরকম দেখা গিয়েছিল যে আসলে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ আলো বাতাস নিয়ে ওইভাবে চিন্তা করা হয় নাই, ক্লাইমেটিক ব্যাপারগুলোকে মাথায় আনা হয়নি এবং বিভিন্ন কারণে ট্রাস্টের অভাব ছিল। কিন্তু যখন কমিউনিটিকে এঙ্গেজ করে নিয়ে কাজগুলো করছি তখন কিন্তু এই যে শর্টেস্ট টাইমে কিভাবে আমরা এটাকে মানুষকে ইন্টিগ্রেট করতে পারি এবং সেটার কারণে আসলে ফলাফলগুলা এখানে আমরা পেয়েছি। তারপরে আর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে কোয়ালিটি অফ স্পেস সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে। এই যে দেখেন এখানে এখানে কিছু দোতলা লার্নিং সেন্টারের ছবি আছে, যে এখানে আমরা যখন এটার কাজ শুরু করি তখন কিন্তু আসলে লার্নিং সেন্টারে শিশুদের পাঠানোকে নিয়েই মানুষের মধ্যে কিন্তু একটা মানে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে একটা ছিল, সন্দেহ ছিল, তারা ভাবতো এখানে কি হবে না হবে। এবং ওই সময় প্রথম দিকে মক্তবের একটা বিষয় ছিল যে মক্তবেই বাচ্চাদের বেশি পাঠাতে চেত, কিন্তু এই যে আস্তে আস্তে যখন তারা এই প্রসেসের সাথে জড়িত হলো এবং আমাদের ডিজাইনের মাধ্যমে তখন যাদেরকে আকৃষ্ট করা হলো বা ইনভলভ করা হলো, তখন কিন্তু এই যে স্পেসের যে কোয়ালিটির একটা ইমপ্রুভমেন্ট হলো, সেটার কারণে কিন্তু মানুষের এটার প্রতি একটা বিলঙ্গিংনেস সৃষ্টি হলো। এখানে আমাদের খুব ইন্টারেস্টিং কিছু অভিজ্ঞতা ছিল যে প্রথম দিকে যে শিশুদের জন্য যে রিলিফ ম্যাটেরিয়াল হিসেবে যে জামা কাপড় গুলা দেওয়া হচ্ছিল, শিশুরা সেই জামা কাপড় গুলা ব্যবহার করতো না, ওরকম পড়তে চাইতো না। পরে আমরা কথা বলে জানতে চাইলাম যে আসলে বিষয়টা কি। তারা তখন বললো যে না, আমাদের আসলে ওদের যে থামি, যে থামিটা ট্রেডিশনাল যে ড্রেসটা সেটা আসলে তারা পড়তে চায়। এবং আমাদের সাথে আমাদের একজন আর্টিস্ট সাদ্দাক হোসেন দুল্লু, উনি আমার সহকর্মী, উনি সেটার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই যে এখানে যে আর্ট ওয়ার্ক গুলো হয়েছে সেই থামি থেকে সেটা আর্কিটেকচারের সাথে আমরা ইনভলভ করে কাজ করেছি। এবং আলটিমেটলি এই যে উপরের ছবিতে দেখবেন যে স্পেসের যে ব্যাপারটা, আলো বাতাসের ব্যাপারটা, এডুকেশনাল এনভায়রনমেন্টটা সৃষ্টি করার যে বিষয়টা, এটার মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করি। তো এইভাবেই কিন্তু আমাদের পরবর্তীতে আমরা যে অ্যাডভোকেসির যে পার্টটা সেই পার্টটাতে আমরা যাব এবং এই পার্টটার জন্য আমি আমাদের সাদকে রিকোয়েস্ট করব যে তার স্ক্রিনটা শেয়ার করে তার প্রেজেন্টেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ। ভাই স্ক্রিন শেয়ারটা অফ করুন, আমি হ্যাঁ হ্যাঁ, করছি। আচ্ছা। হ্যাঁ, সো অ্যাডভোকেসি পার্ট, আমরা যখন প্রথম এখানে জয়েন করি আর্কিটেক্ট হিসেবে, এমন না যে ওখানে গেলাম একজন আর্কিটেক্ট গেল আর সুন্দর সুন্দর বিল্ডিং বানাইতে দিল, এরকম না। প্রথমে আসলে আমরা গভর্নমেন্ট স্ট্রাকচার কতগুলা, অর্থাৎ ক্যাম্প ইনচার্জ অফিস, যে অফিসগুলা প্রত্যেক 30টা ক্যাম্পের, প্রত্যেকটা ক্যাম্পে একটা করে, এবং এই অফিসগুলো এস্টাবলিশ করার ফলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অফিসাররা লঙ্গার টাইম এখানে থাকতেছেন এবং একটা খুব সেন্ট্রালাইজড একটা ওয়েতে পুরো ক্যাম্পটাকে গভর্ন করা যাচ্ছে। তো এই কাজটা আমরা 6 মাসের মধ্যে 30টা ক্যাম্প টোটাল টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত জায়গায় 5,000 স্কোয়ার ফিট করে এক একটা বিল্ডিং, এগুলো আমরা বানাই। তো এখানে আসলে আর্কিটেক্ট হিসেবে যখন আমাদের তেমন কিছুই প্রথমে করার মতো ছিল না, দেখা যাচ্ছে যে সরকারি অফিসাররাই প্ল্যান এঁকে দিচ্ছে, বলছে যে আপনারা এইভাবে করেন। হ্যাঁ, তো এরপরেও আমরা আসলে যতটুকু সম্ভব ট্রাই করি, এর মধ্যেও ন্যাচারাল ভেন্টিলেশন, স্কাইলাইট, হ্যাঁ, এবং ট্রপিক্যাল ক্লাইমেটে অর্থাৎ রেইন থেকে প্রোটেকশন করে যে ধরনের আর্কিটেকচার করা সম্ভব অতটুকু ট্রাই কিছু মূলত এখানেই আপনার সমস্ত সেন্ট্রালাইজড ওয়েতে এখান থেকে চালানো হয়। তো আমাদের এই 6 মাসের মধ্যে এতগুলা বিল্ডিং এত সফলভাবে সম্পন্ন করে দেওয়ার ফলে গভর্নমেন্ট আমাদের উপরে ট্রাস্ট করতে শুরু করে, এবং আমাদের অর্গানাইজেশনও আর্কিটেক্টদের উপরে স্পেশালি, যে তারা একটা কাজকে লিডারশিপের মাধ্যমে ইন্সপায়ার করতে, ওটা আমাদের আসলে প্রায় 50 জনের ইঞ্জিনিয়ারের একটা টিমকে লিড করতে হইতো, একজন আমি, পরে রিজভি জয়েন করে 2জন আর্কিটেক্টকে। তো আমাদের নেতৃত্বে এই কাজটা হওয়ার পর দেখা যাচ্ছে তারা তাদের যে ট্রিপল আরসি অফিস, অর্থাৎ রিফিউজি কমিশনারের অফিস, যেখান থেকে আসলে রোহিঙ্গা রেসপন্সটা কোঅর্ডিনেট করা হয় এবং কন্ট্রোল করা হয়, ওই অফিসটা 20 বছরের পুরান বিল্ডিং, সেটা তাদের এক্সটেনশনের প্রয়োজন দেখা দেয়। তো ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে যে আমরা ওই পুরাতন বিল্ডিংটাকে এরকম নতুন এবং খুবই কন্টেম্পোরারি মোডে একটা তাদের নিড অনুযায়ী একটা আপগ্রেড করে দেই। এবং এই বিল্ডিংটা নিয়ে যে অফিসাররা তারা অত্যন্ত হ্যাপি, যে সরকারি বিল্ডিং বা সরকারি অফিস বলতে যে একটা ধারণা থাকে মানুষের, ওই ধারণাটা ওখানে গেলে ভেঙে যাচ্ছে। এবং এখানে ইউএন এর বড় বড় অফিসার আসছে, তাদের মধ্যেও একটা বাংলাদেশ সম্বন্ধে একটা পজিটিভ
ইমপ্রেশন তৈরি হচ্ছে। তো এই যে সরকারি যে ট্রিপল আর সি অফিস বা সরকারি নিয়ন্ত্রক সংস্থা, তারপর আমাদের নিজস্ব যে সংস্থা, সেই সংস্থাগুলোর মধ্যে ট্রাস্ট বিল্ডিং হওয়ার পর এবং আর্কিটেক্টদের একটা ছোট্ট জায়গা তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের ফিল্ড লেভেলে যে কমিউনিটি বিল্ডিং গুলা হতো সেগুলো তো আমাদের ইনভলভ হওয়ার একটা সুযোগ তৈরি হয়, আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে এই কাজগুলাতে ইন্টারভেন করতে দেয়। আমরা ইন্টারভেন করার আগে দেখা যেত যে একই পরিমাণ বাজেট এবং একই পরিমাণ সময় লাগিয়ে আলো বাতাসহীন এবং ন্যূনতম যে আমরা আর্কিটেকচারাল স্পেস কোয়ালিটি বলতে যে জিনিসগুলো বুঝি এগুলোর কোনো কিছুই তোয়াক্কা না করে কাইন্ড অফ গোডাউনের মতো কতগুলো বিল্ডিং বানিয়ে সেখানে বাচ্চাদেরকে এবং শিশুদেরকে এবং মহিলাদেরকে নিয়ে সেশন করার ট্রাই করা হতো। কিন্তু এই বিল্ডিং গুলাতে যখন আমরা ইন্টারভিন করতে শুরু করি তখন মানুষজন এটার মূল্য বুঝতে পারে যে এটা মোর মানুষকে এনগেজ করতেছে এবং আরো এই এই বিল্ডিং গুলা যেই কার্যক্রমকে হোস্ট করতেছে সেই কাজগুলাকে আরো এম্পাওয়ার্ড করতেছে এবং মানুষের কাছে সহজে পৌঁছে দিচ্ছে। তো প্রথম বিল্ডিংটা বানানোর পর সাথে সাথে অনেকগুলা সংস্থা আরো এই ধরনের ইন্টারভেনশনে আগ্রহী হয়। এইটা ক্যাম্প 25-এ একটা বিল্ডিং সেন্টার মহিলাদের জন্য, যেখানে দেখা যাচ্ছে যে একই সাথে রোহিঙ্গা এবং বাংলাদেশের হোস্ট কমিউনিটি মানুষজন যারা খুবই কাছাকাছি বসবাস করতেছে ওইখানে একই সাথে তারা সেবা নিচ্ছে। এটা আতিয়া নুসরাত উর্মির করা এটা একটা মেন্টাল হেলথ সাপোর্ট সেন্টার। নরমালি যেটা হতো যে এই ধরনের বিল্ডিং গুলা কোনো রকমের বাঁশের বেড়া তেরপল দিয়ে একটা শেল্টার দাঁড় করিয়ে এর মধ্যে মানুষকে কাউন্সিলিং সেশন দেওয়া হতো, কিন্তু দেখা যাচ্ছে সেম সময় সেম এফোর্ট এবং একই পরিমাণ রিসোর্স ব্যবহার করার পরও জাস্ট আর্কিটেক্টের ইনভলভমেন্টের কারণে কত বেটার কোয়ালিটির স্পেস আমরা পাচ্ছি। এই প্রজেক্টটা বিল্ডিং ডিজাইন সার্ভিস টু এভরিওয়ান, এটা হচ্ছে ব্র্যাক আইডির একটা প্রজেক্ট। এটা অসম্ভব কম খরচে অনেক বেশি বাচ্চাদের কাছে পৌঁছানো একটা খুবই সুন্দর একটা এইড। এখানে দেখা যাচ্ছে যে যে ইউরোপিয়ান বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বাচ্চাদের এডুকেশনের জন্য যেই সমস্ত মেথড ইউজ করা হয় খুবই কম খরচে সেই সুবিধাগুলো একদম রুট লেভেলে এবং সবচেয়ে সুবিধা বঞ্চিত বাচ্চাদের কাছেও কিভাবে পৌঁছানো যায় সেইটার কিন্তু একটা খুবই ভালো এক্সাম্পল ব্র্যাক আইডির এই হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাব গুলো। জেন্ডার স্টেরিওটাইপ, আমরা জানি যে রোহিঙ্গা কমিউনিটি খুবই একটা পিতৃপ্রধান কমিউনিটি এবং তাদের শুধু রোহিঙ্গা না বাংলাদেশেও আসলে এই ধরনের একটা দৃষ্টিভঙ্গির আমি বলবো ব্যাপার রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের খাজা নুরসাজরিন ফাতমি যে একজন মেয়ে আর্কিটেক্ট হয়েও এতজন পুরুষ ক্রাফটসম্যান ইঞ্জিনিয়ার এবং হচ্ছে বড় বড় অফিসার তাদেরকে লিড দিয়ে এত চমৎকার একটা প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ক্যাম্পে মানে সম্পন্ন করতে পেরেছে। এটা কিন্তু এই কমিউনিটির মানুষজনের এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছে। এম্পাওয়ারিং দ্য ক্রাফট, ক্রাফটম্যানদের সাথে ঐতিহাসিকভাবে দেখি আর্কিটেকচার কিন্তু কখনোই খুব জাস্ট একটা এক্সটেনশন ছিল, কিন্তু বর্তমান আধুনিক সময়ে এসে আর্কিটেক্টরা যে বিল্ডিং এর সাথে জড়িত যে ক্রাফটম্যান তাদের থেকে অনেক দূরে সরে গেছে। ফলে যেটা হচ্ছে যে আমরা খারাপ বিল্ডিং দেখতে পাই পুরো পৃথিবী জুড়ে। তো এখানে দেখা যাচ্ছে যে ফাতমি তার ক্রাফটম্যানদেরকেই এই বিল্ডিংটার রুফ ডিজাইন করার জন্য ছেড়ে দেয় এবং এই বিল্ডিং এর যে রুফটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ক্রাফটম্যানদের হাতেই করা, ডিজাইন থেকে শুরু করে বানানো পর্যন্ত। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরো অনেক যে ক্রাফটম্যানদের যে সৌন্দর্যের প্রতি যে একটা আকাঙ্ক্ষা, সুন্দর কাজ করার প্রতি যে আকাঙ্ক্ষা, এটাকে যখন আমরা ভ্যালু দিচ্ছি আমাদের কাজের মাধ্যমে তখন লোকজন আরো অনেক বেশি পরিমাণ ক্রাফটম্যানরা এনগেজ হয়ে কাজ করছে এবং তখন সৌন্দর্যের ব্যাপারটা শুধু আর্কিটেক্টের একার ঘাড়ে আসতেছে না, এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটিতে পরিণত হচ্ছে। লাইভলিহুড অপরচুনিটিস অফ দ্য প্রজেক্ট ফর পিপল,
এখানে ফারাহ মাহবুবের যে কাজগুলা, যে প্রোডাক্ট ডিজাইন, এখানে দেখা যাচ্ছে যে আর্কিটেকচার এডুকেশনের থ্রুতে আমরা যেই একটা প্রবলেম সলভিং এবং নতুন জিনিস বা নতুন সলিউশন আনার যে টেকনিক আমরা শিখি, এই সেম টেকনিক কিন্তু সাধারণ মানুষের মধ্যে বাইপাস করে তাদেরকে তাদের যে জীবনের সমস্যাগুলা এবং তাদের লাইভলিহুড এবং আরো অনেক সমস্যাগুলাকে কিভাবে তারা মেথডিক্যালি কিভাবে সমাধান করতে পারে, ওই জ্ঞানটা আমরা পাস করতে পারতেছি। আমরা জানি ক্যাম্পের মধ্যে কাজ করার ক্ষেত্রে বিধিনিষেধ হচ্ছে যে এখানে কোনো কিছুই আমরা পার্মানেন্ট ভাবে করি না। রোহিঙ্গারা রিপ্যাট্রিয়েট হওয়ার সাথে সাথে এই সমস্ত যে স্থাপনা এগুলা যেন একদম পূর্বের অবস্থায়, যে এখানে একটা রিজার্ভ টেকনাফ গেম রিজার্ভের মধ্যে আসলে মূল সম্পূর্ণ কাজটা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমরা খুবই এমন ধরনের সব বিল্ডিং টেকনিক নিয়ে এক্সপেরিমেন্ট করছি যে তারা চলে যাওয়ার সাথে সাথেই যেন এই বিল্ডিং গুলা ডিসম্যান্টল করে আবার সরিয়ে ফেলা যায়, কিন্তু একই সাথে যতদিন পর্যন্ত বিল্ডিং গুলা সার্ভিসে থাকতেছে ততদিন পর্যন্ত যেন হাইয়েস্ট কমফোর্ট এবং অ্যাস্থেটিক এবং সমস্ত যে সার্ভিস গুলো আমরা আর্কিটেক্ট হিসেবে দিতে পারি সবগুলাই যেন বিল্ডিং এ থাকে। এখানে দেখতেছি যে ওই একই ইয়েতে আরো উদাহরণ, ক্যাম্পের ভিতরে ডান পাশের ছবিটা এবং ক্যাম্পের বাম পাশেরটা হচ্ছে একটা হোস্ট কমিউনিটিতে বাংলাদেশি মানুষজন যারা রোহিঙ্গাদের কারণে এফেক্টেড তাদের জন্য দেখা যাচ্ছে যে আমরা একই পরিমাণ এফোর্ট দিয়ে একই রকম ফ্যাসিলিটি গুলা প্রোভাইড করার চেষ্টা করতেছি। কনটেক্সট অ্যাওয়ার ইন্টারভেনশন, এই জায়গাটা এটা হচ্ছে টেকনাফ গেম রিজার্ভের মাঝখানে একটা ছোট চাকমা কমিউনিটি আছে, যে কমিউনিটিটা কিন্তু একে তো মাইনরিটি, তারপর কিন্তু এই রোহিঙ্গা ইনফ্লাক্সের ফলে তারা আরো বেশি কোণঠাসা হয়ে পড়ে। আমরা এইখানে গিয়েও কাজ করেছি। তো ইউএন এর উমেন ফ্রেন্ডলি স্পেসের ক্ষেত্রে ইউএন এর যেই বিধিনিষেধ বা গাইডলাইন গুলো থাকে যে এটা মহিলা বাইরের মানুষের কাছ থেকে খুব আড়াল থাকতে হবে, এরকম কিছু সার্টেন সেট অফ রুলস আছে। কিন্তু এই যে চাকমা কমিউনিটির মহিলাদের যে কালচার, তারা কিন্তু এই রুল গুলার সাথে তাদের মেলে না। তারা অনেক আউটগোয়িং এবং হচ্ছে তারাই আসলে তাদের সোসাইটি লিড করে। তো আমরা ওইখানে অনেকটা নেগোশিয়েট করতে হয় যে ইউএন এজেন্সি, ডোনার এজেন্সির সাথে, যে না এই কমিউনিটির জন্য এই ধরনের বাউন্ডারি এবং অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা রেদা তারা যেভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা ওইভাবেই এই সেন্টারটা করতে চাই। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যেহেতু অনেক লো কস্ট, আমরা কিন্তু ন্যাচারাল ভেন্টিলেশন, লার্জ রুফ, এখানে কিছুটা ইনোভেশনেরও ব্যাপার আছে, যে কমিউনিটির মহিলাদেরকে কিভাবে আমরা একটা যেহেতু অনেক কম খরচের জিনিস, তারপরেও কিভাবে তাদেরকে ডিগনিফাইড করা যায়, ওই জন্য আমরা কিছুটা বিল্ডিং ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করি এবং কমিউনিটির মানুষজন অত্যন্ত হ্যাপি। এইটা সেম জায়গাতে সেম গ্রামে আরেকটা এক্সপেরিমেন্ট, যেখানে দেখা যাচ্ছে যে যেহেতু রিজার্ভ ফরেস্টের কাঠের গাছ সব উজাড় হয়ে গেছে, চাকমারা তাদের ট্রেডিশনাল ওয়েতে বাসা বানাতে পারে না, সবাই শহরের ঢাকার মতো ইটের বাসা বানাইতে শুরু করছে। আমরা একটা অল্টারনেট সলিউশন দেওয়ার ট্রাই করি, যে আরসিসি, জাহাজের পুরাতন কাঠ, এগুলো দিয়েও কিভাবে আপনারা আপনাদের ট্রেডিশনাল ওয়েতেই বিল্ডিং করতে পারেন, এটার একটা এক্সপেরিমেন্ট। এবং দিন শেষে এটাও আসলে কমিউনিটির কাছে খুবই অ্যাকসেপ্টেড হয়, কারণ তারা বুঝতে পারে যে যারা অনেক দূর থেকে কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসার পরেও তাদের যে কালচার এবং ভ্যালুস এগুলাকে আমরা অনার করি। এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট এবং ইউজ অফ ম্যাটেরিয়াল, আমরা যখন ম্যাটেরিয়াল ইউজ করছি, যেমন কক্সবাজারে কিন্তু গোলপাতার এক সময় বিশাল বাজার ছিল, কিন্তু এখন গোলপাতার কোনো প্রচলন নাই এবং আস্তে আস্তে গোলপাতার বাগানগুলোও কিন্তু মানুষজন নষ্ট করে ফেলতেছে। তো ক্যাম্পে যখন একটা বিল্ডিং কে মানে খুব কমফোর্টেবল করার জন্য আমরা গোলপাতা দিয়ে ছাদ করি, এইটাকে সাস্টেন করার জন্য আমরা পার্শ্ববর্তী একটা ক্যানেলেও কিন্তু গোলপাতার বীজ বপন করি কমিউনিটির মানুষের মাধ্যমে, যেন এই বিল্ডিংটা 5-6 বছর পরে যখন মেইনটেনেন্সের প্রয়োজন হবে তখন দূর থেকে আর ম্যাটেরিয়াল না আনতে হয়। ডান পাশে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ বাঁশ ট্রিটমেন্ট করা হয় যেন বাঁশের কনজাম্পশন কমানো যায়। এটাও আর্কিটেক্ট ফরহাদ যে ইয়েতে আছে সেভ দ্য চিলড্রেনে দেখা যাচ্ছে এটা একজন কেমিস্টের কাজ হলেও কিন্তু আসলে পুরা
ফ্যাসিলিটিটা কিভাবে রান করবে, কিভাবে জিনিসটা ডিজাইনটা আলটিমেটলি একজন আর্কিটেক্টকে লিড করতে হয়। লিডারশিপ কোয়ালিটিস, বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে যে আর্কিটেক্ট ফেরদৌসী আক্তার একটা কমপ্লিকেটেড রুফ ডিজাইন করার পর যখন রুফটা বানানো হচ্ছে তখন সে নিজেই আসলে রুফের উপরে উঠে গিয়ে ইন্সপেক্ট করছে যে এটা আসলে ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। তো এই যে লিডিং বাই এক্সাম্পল, এইটা কিন্তু যে আমাদের ফেলো যে আদার যে প্রফেশনালস আছে, যে ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা, এখানে অনেক ইয়ের সাথে যেহেতু আমরা কাজ করি, তাদের মধ্যে কিন্তু আর্কিটেক্টদের একটা স্পেশাল প্লেস ক্রিয়েট করতেছে যে না, এরা এরা অন্যরকম, এরা কাজের প্রতি অত্যন্ত আগ্রহী এবং এরা চেঞ্জ মেক করতে বদ্ধপরিকর। আচ্ছা, পরবর্তীতে যে এনগেজমেন্ট অফ ইউজার্স ইন বিল্ডিং প্রসেস, এই আমি এই এখন ফরহাদকে একটু এই কাজটা করি, প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সাদ ভাইয়া। যেহেতু এই রোহিঙ্গা রেসপন্সে ক্যাম্প কনটেক্সটের ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচার গুলাই হচ্ছে কমিউনিটি ওয়েলফেয়ারের জন্য, তাই যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার নির্মাণের শুরুতে একটা কমিউনিটি এনগেজমেন্ট এখানে অত্যন্ত জরুরি। আমি যখন এখানে জয়েন করি 2018-তে এপ্রিলে, তখন আসলে কাজগুলো এরকম ছিল যে আজকে ডিসিশন হয়েছে হয়তো কালকে একটা সিএফএস মানে একটা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস হবে, বা কালকে হয়তো একটা লার্নিং সেন্টার হবে। উইদিন ওয়ান ডে আমাদেরকে ডিজাইন ডিসিশন থেকে শুরু করে সবকিছু করে ফেলতে হতো। তো তখন আসলে কমিউনিটি কনসালটেশনের এমফাসাইজটা ওইভাবে দেয়া হয়নি। বাট ধীরে ধীরে সময়ের সাথে তাল মিলিয়ে যেটা হলো যে একটা পর্যায়ে বোঝা গেল যে না, স্ট্রাকচারটাকে কমিউনিটির কাছে অ্যাট্রাকটিভ করার জন্য বা ওদের একটা ওনারশিপ যাতে স্ট্রাকচারটার প্রতি ক্রিয়েট হয়, ওটার জন্য একটা প্রপার কমিউনিটি এনগেজমেন্ট আমাদের খুবই জরুরি। সেই সময়ে প্রথমেই আমরা যেটা করি, আসলে ওই কমিউনিটির লোকজনই যেহেতু কনস্ট্রাকশনের সাথে রিলেটেড ছিল, ওদের কনসালটেশনটা নেওয়া হতো টোটাল প্রসেসের সাথে। ওরা আমাদের সাথে ছিল, ওরা ওদের সব ধরনের ক্রাফটসম্যানশিপ বা এক্সপার্টাইজ আমাদের সাথে শেয়ার করে। এমনও হয়েছে ডিজাইন হয়তো একটা ছিল, বাট ওদের সাথে কনসালটেশনের পর ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে ডিজাইনের যে একটা অ্যাপ্রোচ দরকার হয় এই সমস্ত জায়গায়, একটা আর্কিটেক্টের যে প্রয়োজন হয়, এই জিনিসটা প্রপারলি বিল্ড আপ হওয়া শুরু হলো। আর সেভ দ্য চিলড্রেনের পার্ট হিসেবে যেহেতু আমাদের মেইন কাজগুলো শিশুদেরকে নিয়ে হয়, তো শিশু বান্ধব যে কটা স্পেস আমরা ডিজাইন করেছি বা করছি এখনো, আমরা শুরু থেকে চেষ্টা করি যে ওদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন যেন এখানে থাকে। এবং রিসেন্টলি লাস্ট ইয়ার আমরা শেল্টার এন্ড কনস্ট্রাকশন টিমের পক্ষ থেকে একটা আর্ট ক্যাম্পের ব্যবস্থা করি শিশুদের, যে এবং আমরা ওদের কাছে জানতে চাই যে হোম এটার ফিজিক্যাল এন্টিটিটা ওরা কিভাবে এখন বুঝে। 3 দিনের একটা আর্ট ক্যাম্পে অসম্ভব সুন্দর কিছু এক্সাম্পল আমাদের কাছে আসে। কেউ হয়তো তার ফিউচার ঘরটা পেইন্ট করে, কেউ হয়তো তার ফেভারিট কালার গুলো দিয়ে ঘরটা পেইন্ট করে, সে আমাদেরকে দেখায় যে তার ঘরগুলা সে ইন ফিউচারে এরকম চায়। এই আইডিয়া গুলোর ছায়া অবলম্বন করে পরবর্তীতে আমরা আমাদের সিএফএস গুলা, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস বা লার্নিং সেন্টার গুলাকে সেইভাবে ফর্ম দিয়ে, কালার দিয়ে ইন্টারেস্টিং করার চেষ্টা করি। নেক্সট স্লাইড। আর যে কোনো একটা ব্লকে বা একটা ক্যাম্পে একটা যদি ডিফারেন্ট স্ট্রাকচার, সেটা একটা সার্টেন ইউজার গ্রুপের জন্য ডেডিকেটেড করা হয়, তো ওই ইউজার গ্রুপটা আরো মোর ইন্টারেস্টেড থাকে ওই জায়গায় আসার জন্য। এই স্কুলটা যেখানে ছিল, এখন হয়তো সিনারিও অনেক চেঞ্জ হয়েছে, বাট ওই সময়ের জন্য এই কালারের অ্যাপ্রোচ বা ফাসাদটার কারণে দেখা গেছে যে যারা এটার পার্টও ছিল না, ওরা অনেক ইন্টারেস্টেড হয়ে এখানে বারবার এসেছে। এবং অন্যান্য অর্গানাইজেশনে আমরা যারা আর্কিটেক্ট আছি, প্রত্যেকেই তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে এই ইউনিকনেসটা বজায় রাখার চেষ্টা করেছে, যাতে কমিউনিটি পার্টিসিপেশনটা এখানে প্রপারলি হয় এবং কমিউনিটির এনগেজমেন্ট এবং ওদের ওই স্ট্রাকচারের প্রতি যে একটা ওনারশিপ, ওটা যেন খুব স্ট্রংলি বিল্ড আপ হয়। সেটা প্রত্যেকটি অর্গানাইজেশনেই যারা আর্কিটেক্ট আছেন এই গোলটা ওরা অ্যাচিভ করার চেষ্টা করেছেন। নেক্সট স্লাইডে ভাইয়া।
এখানে এডুকেশন এবং চাইল্ড প্রোটেকশন সেক্টরেরই কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফর্মটা দিয়েও যেভাবে এই জিনিসগুলোকে ইন্টারেস্টিং করার চেষ্টা করা হয়েছে, সাথে সাথে কালার ডিজাইনের অ্যাপ্রোচ এগুলাকেও খুব সূক্ষ্মভাবে দেখা হয়েছে। আমি পরবর্তী প্রেজেন্টারের কাছে পাস করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফরহাদ। থ্যাংক ইউ সবাইকে। আমি মাহমুদা আলম। কোঅপারেশন উইথ দ্য পিপল, এই কক্সবাজার কনটেক্সটে আমি এটাকে এইভাবে এক্সপ্লেন করতে চাই। ফরহাদ অলরেডি কমিউনিটি এঙ্গেজমেন্ট পার্টটা কীভাবে ওখানকার কক্সবাজারের আর্কিটেক্টরা অ্যাড্রেস করছে সেই অংশটা বলল। কোক্রিয়েশনের মাধ্যমে এটা এখন আসলে মাল্টি লেয়ার্ড একটা অ্যাপ্রোচ। এটা একই সাথে যারা আর্কিটেক্টদের ডিজাইন করা ইনফ্রাস্ট্রাকচার অথবা বিল্ডিংগুলো ব্যবহার করছেন তাদের কাছ থেকে যেমন ইনপুট নেওয়া হচ্ছে, তেমনি আর্কিটেক্টরা আসলে কক্সবাজারে একটা বিশাল একটা গ্রুপের সাথে কাজ করছেন যারা হয়তো অন্যান্য অপারেশন বা ম্যানেজমেন্টের সাথে যুক্ত, যারা বিল্ডিং ডিজাইন প্রসেস বা বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেসের সাথে অতটা পরিচিত না। তো ওই মানুষগুলোকে নিয়েও কাজ করছেন এবং প্রথম থেকে ইভেন গতকালকের প্রেজেন্টেশন থেকে বলে আসছে সবাই যে এই যে আর্কিটেক্টদের কাজ করার শুরুটা এখানে সেইটা কিন্তু সহজ ছিল না এবং কো-ক্রিয়েশন প্রসেস সবাইকে ইনক্লুড করার মাধ্যমে আর্কিটেক্টের একটা জায়গা তৈরি হয়েছে। আমি এটা নিয়ে আরেকটু ডিটেলে পরে আরেকটু বলবো। তো আমি যেমন এখানে যুক্ত হয়েছি আসলে অনেকই রিসেন্টলি 2021 সালে মেরিনা তাবাসসুম মিস, খন্দকার হাসিবুল কবির স্যার ওনাদের সাথে মিলে এমটি এখানে অর্ঘ এবং আকাশ আছে, আমরা সবাই মিলে আমরা এখন যুক্ত হয়েছি এবং আমরা এখন কিছু কাজ করছি মানুষের সাথে মিলে বিভিন্ন ধরনের ফাংশন। পরবর্তী স্লাইড। তো এই যে আমরা যুক্ত হলাম 2021 সালে, তো আমি কিছু গল্প একটু শেয়ার করতে চাই। আমাদেরকে যারা ডিজাইনের জন্য ইনভাইট করেছে তারা যখন আমাদেরকে বলছে যে তারা কি ধরনের ফাংশন চাচ্ছে, কি ধরনের ডিজাইন বা বিল্ডিং চাচ্ছে, তখন তারা আসলে রেফার করছে ফাতমির কাজকে, রেফার করছে ফরহাদের কাজকে, রেফার করছে সাদ রিজভির কাজকে, রেফার করছে, বলছে যে আমরা ওরকম একটা জিনিস চাই এই আমাদের সেন্টারগুলোর জন্য। তারপরে আমাদের কাজটা মূলত রেজিলিয়েন্ট ল্যান্ডস্কেপ নিয়ে, তো ল্যান্ডস্কেপের বিভিন্ন অ্যাপ্রোচ, কনজারভেটিভ অ্যাপ্রোচগুলোর জন্য আমাদেরকে আবার শেগুফতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কানিজের সাথে, আইনুলের কাজগুলো আমরা দেখছি। সো 2021-এ এসে মানে 4 বছর পরে, 4 বছর ধরে ওখানে এই অনেক নবীন আর্কিটেক্টরা যে পরিমাণ কাজ করে ফেলেছে সেইটার অ্যাপ্রিসিয়েশনটা আসলে অন্য মানুষের কাছ থেকে আসছে এখানে, যারা আসলে বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন এবং সেটার সাথে জড়িত না, মেবি অন্যান্য প্রোগ্রামের সাথে, লাইভলিহুড বা অন্যান্য যেই প্রোগ্রামগুলো দরকার লাগে কক্সবাজারে ওইগুলোর সাথে জড়িত। নেক্সট। তো এই গল্পটা আসলে কেন বললাম, যে সাদ বা ওয়াফিক ভাই প্রথম থেকেই যেটা বলে আসছিলেন, শুরুতে কক্সবাজার রেসপন্সে আর্কিটেক্টদের উপস্থিতিটা কিন্তু এরকম ছিল না। এই রেসপন্সটা একটু যেহেতু আসলে অনেক অল্প সময়ের মধ্যে অনেক মানুষের জন্য বেসিক সার্ভিসেস দেওয়ার দরকার লাগছে এখানে, তো একই সাথে এখানে খাবারটা কিভাবে আসবে, সবার বাচ্চাদের পড়াশোনাটা কিভাবে হবে, সবার স্বাস্থ্য কিভাবে, তো অনেক প্রফেশনালরা আছেন এবং এই সাপোর্টগুলো দেওয়ার জন্যই ইনফ্রাস্ট্রাকচার এবং বিল্ডিং ডিজাইনের ব্যাপারগুলো এখানে আসছে। তো ওই বিল্ডিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটাতেও আসলে ইঞ্জিনিয়ারদের ডমিনেন্সটা এখানে বেশি ছিল এবং প্রথম দিকে অল্প কয়েকজন আর্কিটেক্ট আসলে কাজ করছিলেন। এবং আর্কিটেক্টরা একটা জায়গায় থাকলে যেটা হয় যে ভালোভাবে বললে, ভালো ওয়ার্ড দিয়ে বললে, যে পারসুয়েসিভ, যেটা আমরা বিশ্বাস করি যে প্লেস মেকিংয়ের জন্য, মানুষের ডিগনিটির জন্য যে জিনিসটা দরকার, এটা আমরা যত অল্প রিসোর্সই হোক না কেন সেটা আমরা করে ছাড়বো, একজন চেঞ্জ মেকার হিসেবে নিজের রোলটা করব, সেটাই কিন্তু এখানে হচ্ছে। তো
আর সেই কারণে 4 বছর পরে যে এখন আমরা মানে এখন যে কেউ ওখানে যায় যে আর্কিটেক্টদের কাজগুলোকে খুবই রেফার করা হয়, মানে মানুষ এখন স্পেস কোয়ালিটি বা স্পেসের থ্রুতে এই হিউম্যান ডিগনিটি কিভাবে দেওয়া যাচ্ছে ওই জিনিসটা এই একই ওয়ার্ড আমি যেভাবে বলছি হয়তো ওই একই ওয়ার্ডে বলবে না, বাট এই মানুষগুলোর নাম ধরে বলছে যে হ্যাঁ আমরা ওরকম কাজগুলো চাই। তো আই থিঙ্ক এইটা হচ্ছে এই 4 বছর ধরে আর্কিটেক্টরা পারসুয়েসিভলি নিজেদের কাজ নিজেরা করে যাওয়ার কারণে এই একটা অ্যাচিভমেন্ট পুরো কমিউনিটি আর্কিটেক্ট কমিউনিটি হিসেবেই আমরা মনে করি একটা অ্যাচিভমেন্ট এখানে তৈরি হয়েছে। এবং এই কাজটা যেটা বলছিলাম যে প্রায় 10 লাখ মানুষের জন্য সব সার্ভিসেস দেওয়ার কাজটা কিন্তু সহজ না। সো এই কনটেক্সটে আর্কিটেক্টরা শুধু আর্কিটেকচার কমিউনিটি সবাই মিলে করছে প্ল্যানিং থেকে একদম বিল্ডিং কনস্ট্রাকশন এবং প্রোডাক্ট মেকিং পর্যন্ত, সেটাই না, তারা ডেফিনেটলি হেলথ প্রফেশনালদের সাথে কাজ করছে, ডেফিনেটলি লাইভলিহুড প্রোগ্রাম জেনারেশন যারা করে, ডেফিনেটলি ফুড যারা ডিস্ট্রিবিউট করে তাদের সাথে সবার সাথে মিলে কাজ করছে। সো এই যে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ যেটা আসলে আর্কিটেক্টদের বাইরের প্রফেশনালদেরকেও ইনক্লুড করা, এইটাই কিন্তু ওই কো-ক্রিয়েশন প্রসেসের রেজাল্ট। অ্যান্ড ওই কোলাবোরেশন অ্যাপ্রোচের কারণেই এই অ্যাকসেপ্টেবিলিটিটা তৈরি হয়েছে। তো আমরা এইটাই ডিসকাস করছিলাম যে কক্সবাজারের এই কনটেক্সটে এই ইয়াং আর্কিটেক্টরা এইরকম একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে নেগোশিয়েট করে করে নিজেদের জায়গাটা তৈরি করে নিয়েছে। সো আমরা যদি পুরো বাংলাদেশের দিকে তাকাই, এই প্রশ্নটা গতকাল ইমু আপুও করছিলেন যে এই কক্সবাজার এই লার্নিং থেকে আসলে আমরা কি আনতে পারি বাংলাদেশে। আমরা জানি যে কত ধরনের প্রবলেম আছে, ডেনসিটি, ওভার পপুলেশন, আনহেলদি হ্যাবিটেটস, তারপরে ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, কত ধরনের প্রবলেম আছে যেটা অনেক বড় প্রবলেম, যেটা আসলে এই ধরনের বড় কোলাবোরেটিভ প্রসেস ছাড়া করা সম্ভব না। তো আমরা আমাদের লার্নিংটাকে আসলে এভাবে গোছানোর চেষ্টা করেছি এবং এইভাবেই আমরা মনে করি যে এইভাবেই আসলে আর্কিটেক্ট কমিউনিটি আরও আগে থেকেও কাজ করে যাচ্ছে এবং আইএবিও সবসময় এইভাবে কাজ করে যাচ্ছে। বড় ধরনের প্রবলেমের জন্য আমরা প্রথমেই আন্ডারস্ট্যান্ডিং আইডিয়েশন করি এবং সেটা নিয়ে কন্টিনিউয়াসলি অ্যাডভোকেসি করতে থাকি। সো কোঅর্ডিনেশনের ব্যাপারটা যেটা অন্যান্য প্রফেশনাল এবং মানুষের সাথে মিলে করার ব্যাপারে করার ফলে যে রেজাল্টটা আসতে পারে সেইটার উপরে আমরা একটু ফোকাস করতে চাচ্ছিলাম অ্যাজ আ লার্নিং আউটকাম অফ দিস হোল 4 years or even more এই সময়ের মধ্যে আর্কিটেক্টদের প্র্যাকটিসটা থেকে কক্সবাজারের। সাদ নেক্সট। সো কক্সবাজারের এক্সপিরিয়েন্সটা আসলে আমাদেরকে এইটা শেখায়। আজকেও যেই প্রেজেন্টেশনগুলো হলো গতকালকে থেকে, প্ল্যানিং থেকে শুরু করে একদম বিল্ডিং স্কেল পর্যন্ত এক একটা প্রজেক্ট কিন্তু এক একজন মনে হয় মানে একটা করে প্রেজেন্টেশন করতে পারবে, এত মজার, এত গল্প, এত এত এইটার ডেপথ এত বেশি। সো সেটা না করে যেটা আমাদের মনে হলো যে কোনো একটা কাজ বা একজন মানুষ হয়তো ইম্পর্টেন্ট না, বাট কালেকটিভলি অ্যাক্ট করা এই জিনিসটা আর্কিটেকচার কমিউনিটি হিসেবে আমাদের জন্য ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে গতকাল এবং আজকে তোমরা যারা প্রেজেন্ট করলে, আমি তুমি করে বলছি, তোমরা আসলে একেবারেই অনেকেই নবীন স্থপতি। গতকাল পর্যন্ত কষ্ট করে আপনি করছিলাম। আজকে তোমরা যারা প্রেজেন্ট করলে, ওয়াফিক আলম, সাদ বিন মোস্তফা, ফরহাদ নাজিব চৌধুরী এবং মাহমুদ আলম, তোমাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। গতকাল প্রথম পর্বে যারা প্রেজেন্ট করেছিলে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি একদম ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে একদম আন্তরিক সাধুবাদ জানাতে চাই। তোমাদের কাজগুলো, তোমরা এত সুন্দর সুন্দর কাজ ওখানে করেছো, কাজগুলো নিয়ে আমি আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন, আজকে যারা উপস্থিত আছেন, আলোচনা করবেন সেগুলো নিয়ে। কিন্তু একেবারে ব্যক্তিগতভাবে আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধী মণ্ডলকে আমি যেটা বলতে চাই, আপনারা যারা দেখছেন তাদেরকে,
যে এই যে এত বিপুল সংখ্যক স্থপতি এবং নবীন স্থপতি একসাথে এরকম একটা জরুরি অবস্থার জায়গায়, যেখানে আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধারও আসলে বেশ কিছু সমস্যা আছে, সেরকম একটা জায়গায় গিয়ে তারা যে কাজ করছে মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করবার জন্য, সেই ব্যাপারটাকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি আমরা বিশেষভাবে আসলে এই সাধুবাদটা আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের কাছে। আমরা আয়োজনের এই জায়গাটাতে এসে আসলে সবাই মিলে আলোচনা করব। একটু যদি আমি আমাদের শেখ ইতমাম সৌদ, যিনি আমাদের সেক্রেটারি মিডিয়া এবং পাবলিকেশন, আমরা যদি গ্যালারি মোডে চলে যেতে পারি। আমি সবাইকে আপনাদের ভিডিও অন রাখার অনুরোধ করছি। এখন আমরা আমাদের একটু আলোচনাও বলতে পারি। গতকাল যে প্রশ্নগুলো এসেছিল আমাদের অনেকের মনে আছে, এবং আমাদের কমেন্ট বক্সে এসছে, আমার ইনবক্সে বেশ কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব। এই অংশটা, এই পর্বটা আমি আমাদের সঙ্গে স্থপতি খন্দকার হাসিবুল কবির আছেন। গতকাল স্থপতি মেরিনা তাবাসসুম বেশ কবার উল্লেখ করেছেন যে আমাদের এই ধরনের কাজের এই যে এত সংখ্যক নবীন স্থপতি যে এই ধরনের কাজগুলোতে আগ্রহী হয়েছে, সেইটার পায়নিয়ার বা যিনি শুরু করেছিলেন তিনি, বা যার আগ্রহটা সবচেয়ে বেশি আমরা পেয়েছিলাম, তিনি খন্দকার হাসিবুল কবির। আমি জানি যে তার আগেও অনেক স্থপতি এই সমস্ত কাজে গিয়েছিলেন, যেগুলো আসলে প্রাতিষ্ঠানিকভাবে বা সবাই মিলে আমরা জানতে পারিনি। তো স্থপতি খন্দকার হাসিবুল কবিরের কাজ শুরু করার পর থেকে আমরা বেশ কিছু মানুষ এই কাজগুলো সম্পর্কে জানতে পারি। তো স্থপতি খন্দকার হাসিবুল কবির। এখানে কি আমার মনে হয় যে প্রশ্ন করলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে আমি এখানে একটু বলে রাখি, হ্যাঁ, গতদিনও যেভাবে, কারণ আমরা তো এইভাবে কথা বলতে পছন্দ করি, প্রশংসা করতেও পছন্দ করি, হ্যাঁ, কিন্তু আমি একটু যেহেতু সুযোগ পেলাম একটু বলি, ইমো যেহেতু এত প্রশংসা করলো আমাকে এরকম, এই কাজগুলার প্রথমে হচ্ছে আমি বিশ্বাস করি যে আসলে, কারণ আমিও তো ইন্সপায়ার্ড হয়েছি, এই বাংলাদেশে অনেক মানুষ থেকে ইন্সপায়ার্ড হয়েছি, আর্কিটেক্টদের থেকে করে আমি কাজ করে যাচ্ছি, কেউ হয়তো কারো থেকে ইন্সপায়ার্ড হতে পারে। এইটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যে এই কাজগুলাতে আজকে প্রেজেন্টেশনটাও খুবই ভালো লাগলো এই জন্যে যে কাজগুলাতে মানুষ আসলে যারা করছে তারা হাইলাইটেড না। হ্যাঁ, যত বেশি ইনভিজিবল হতে পারছে কাজগুলো তত হচ্ছে যে পাওয়ারফুল হচ্ছে। হ্যাঁ, তো আমার এই এই অভিজ্ঞতা থেকে যে মনে হয় যে যত বেশি আমরা ইনভিজিবল হতে পারবো, এবং আমি আসলে অনেক বেশি ভিজিবল হয়ে গেছি, হ্যাঁ, হিরো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এইটা যত বেশি ইনভিজিবল হওয়া যায় এই ওভারঅল কাজের জন্য, হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত। সব যদি অনেক হিরো হয়, অনেক হিরো হলে এই কাজটা অনেক পাওয়ারফুল হবে। হ্যাঁ, এইটা হচ্ছে যে আমাদের মাথার মধ্যে মানে আস্তে আস্তে গেঁথে ফেলা দরকার। তো এইটুকু বলে আমি শুরু করা। এখন কি কোনো প্রশ্ন নিয়ে আলোচনা? প্রথম হচ্ছে যে আমার আসলে বলার কিছু নাই, আমি তো দেখছি এই কাজগুলা, কিন্তু আজকে যে প্রেজেন্টেশন যে এভাবে এত সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করা হলো, আমি আবার মনে হলো যে দেখলাম নতুন করে, কারণ উপলব্ধিগুলো অন্যরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বলা হয়েছে অন্যরকম করে। হ্যাঁ, যেটা আমি বললাম যে মানুষ হচ্ছে এখানে প্রায়োরিটি। এখানকার বিল্ডিং ম্যাটেরিয়াল, এখানে অনেক লিমিটেশন আছে, আমার এই বিল্ডিং ম্যাটেরিয়াল ছাড়া আমি করতে পারবো না, আমার এতটুকু বাজেট ছাড়া আমি করতে পারবো না। তারপরেও এই ম্যাটেরিয়ালকে কিভাবে ম্যাক্সিমাইজ, হ্যাঁ, ম্যাটেরিয়ালকে কিভাবে সবচেয়ে বেশি ভালোভাবে ব্যবহার করা যায় অনেক ভেবে চিনতে। তারপরে আর্কিটেক্টদের মাথায় যে আমি একটা বাড়ি করব, তার মধ্যে আলো বাতাস থাকবে না, এটা সুন্দর হবে না,
এইটা তো হতে পারে না। এই যে তাড়না, হ্যাঁ, নতুন হবে না, নতুন কিছু একটা হবে না, এই যে তাড়না, এর জন্য আসলে এই জিনিসগুলা বের হয় সবগুলা, এই বেসিক জিনিসগুলা আসলে আছে। তারপরে যে যে ব্যাপারগুলা যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মিস করি, যেটার জন্যই হচ্ছে যে এটা, সেটা হচ্ছে যে কমিউনিটি, বারবার কমিউনিটি শব্দটা আসছে। হ্যাঁ, কমিউনিটি শব্দ আসছে, মানুষের সাথে মিলেমিশে, এবং অনেক সময় বলা হচ্ছে তারা ডিজাইন করেছে। হ্যাঁ, আর্কিটেক্ট নিজেই বলছে আমার বাড়ির রুফটা ডিজাইন করেছে আর্টিজানরা। এইটা কিন্তু মানে আহ, এটা একটা নতুন, আমার কাছে মনে হয় যে আহ, নতুন ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা ল্যাঙ্গুয়েজ, এরকম করে এখন আর্কিটেক্টরা প্রাউড বলতে যে আমার এইটা ডিজাইন করে দিয়েছে অমুক, আমার ডিজাইন করা লাগেনি। হ্যাঁ, এবং আমি শেষমেশ এটা করিনি। হ্যাঁ, এইটা বলে আর্কিটেক্টরা প্রাউড হচ্ছে। দিস ইজ আই থিঙ্ক ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এই আন্ডারস্ট্যান্ডিং। তো আর যেটা যেটা আমিও খুঁজছিলাম আসলে, যে আসলে কি এখান থেকে শেখার। এটা যে মাহমুদা শেষে যেটা বললো, ইয়ে তো অনেক সাদ অন্যান্যরা সব বলছিল যে এই যে কোঅর্ডিনেশন, এইটা এইটাতে মানে আমি আমি নিজেও হচ্ছে যে আসলে এত ধৈর্য নাই, বুঝছেন। আমাকে যদি এখানে 1 বছর কাজ করতে দেওয়া হয়, আমি হয়তো মানে এরকম অনেক ঘটেছে, আমি কিছুদিন কাজ টাজ করে আর করবো না, পারবো না এটা। হ্যাঁ, কিন্তু এই মানুষগুলা যে এই বছরের পর বছর কাজ করছে, 10টা প্রজেক্ট তার মতো করে হচ্ছে না, 11 নম্বর প্রজেক্টটা একটু তার মতো করে হচ্ছে। কিছু কিছু আর্কিটেক্টের এই ধৈর্যটা আসলে খুব দরকার, খুবই দরকার, আমার যেটা নাই। হ্যাঁ, এই ধৈর্যটা খুবই দরকার। ধৈর্য যদি ধরে থাকা যায়, আস্তে 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 করে আসলে চেঞ্জ করা যায়। যেটা সাদ প্রথমে বললো যে আস্তে আস্তে করে আমাদের অ্যাকসেপ্টেন্স আসলো, তারপরে আর্কিটেক্টদেরকে তারা চিনলো, আর্কিটেক্টদেরকে রেসপন্সিবিলিটি দিল। তারপরে দেখেন এখন কত আর্কিটেক্ট, হ্যাঁ, এই জন্য ইভেন বাস ট্রিটমেন্ট করার ম্যানেজমেন্টেও আর্কিটেক্ট। হ্যাঁ, সব জায়গাতে তারা বুঝছে যে আর্কিটেক্টকে দিলে হয়তো একটা হোলিস্টিক একটা কিছু। এইটা আমাদের ট্রেনিং এর একটা ইউনিক একটা বিষয় আছে। তো এইটুকু আমি বলে আসলে ইয়ে করি। পরবর্তীতে আমারও কিছু প্রশ্ন আছে, সেগুলি পরে বলবো। বাট শুরুতে শুনি যে মানুষজন আসলে কি প্রশ্ন করলো গতদিন এবং আজকে। ইমু। আইএবির উদ্দেশ্যে দুটো প্রশ্ন এসছে, যে দুটো দিয়ে শুরু করতে পারি। একটা হচ্ছে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি, ছবি, ড্রয়িং, ভিডিও, পেপার কি তৈরি করা হয়েছে। ঠিক একই ধরনের আরেকটি প্রশ্ন এসছে, কিছু প্রশংসা বাণী আছে, আমি এটাও পড়ছি। ধন্যবাদ নবীন স্থপতিদের, তারা অসাধারণ কাজ করেছেন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে চমৎকার উপস্থাপন করেছেন। আইবি কে অনুরোধ করতে চাই যে সব কাজগুলোকে একত্রিত করে একটা পাবলিকেশন করা যেতে পারে, তাতে আমরা অনেক গল্প পাবো। এ ধরনের প্রশ্ন আরো অনেকের মনে আছে হয়তো, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি। আমি শুরুতেই যেটা বলছিলাম, সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির যে নিজেদের ভেতরে 7 জন মিলে আমরা যখন আলোচনা করছিলাম, আমাদের পুরো কাজটার একটা অংশ আসলে এই কাজগুলোকে একসাথে ডকুমেন্টেশন করার উদ্দেশ্য নিয়ে করছি তা না। আসলে আমাদের উদ্দেশ্যটুকুই আপনাদেরকে দুটো পর্বে শুরুতে জানিয়েছি। আমাদের উদ্দেশ্য আমরা একে অপরের কাজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটাকে নিজেদের মধ্যে আদান প্রদানের মাধ্যমে আমরা সকলে মিলে সমৃদ্ধ হতে চাই, এবং একটা সময় এসে সেই অভিজ্ঞতা সমৃদ্ধ জ্ঞান আমরা আমাদের দেশের কাজে লাগাতে চাই, আমাদের দেশের অন্যান্য জায়গায়, সমস্ত দেশে ছড়িয়ে আমরা কাজ করতে চাই। তো সেই জায়গাটাতে আইএবি তার পূর্ণ হস্ত প্রসারিত করে রাখবে সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির মাধ্যমে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই কাজটার একটা অংশে আমরা আসলে এই যেগুলো উপস্থাপনা হচ্ছে, নবীন স্থপতিরা শুধু, আমরা ইভেনচুয়ালি আসলে প্রবীণ স্থপতি মানে এই সমস্ত কাজের সাথে জড়িত, আমরা আশা করছি সমগ্র বাংলাদেশের সব স্থপতিদেরকে একসাথে করে ফেলবো, সবার গল্প শুনে ফেলবো, এবং সেগুলোকে অচিরেই আমরা কিন্তু কাজগুলো যারা আজকে প্রেজেন্ট করেছে তারা জানে, তারা কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটেই কাজগুলোকে একসাথে করেছে।
তো আমাদের কাজের ধারার মধ্যে এটাও আছে, আমরা একটা সময় অবশ্যই আপনাদের সামনে এইটার একটা কম্পাইলেশন, এই কাজগুলোকে একসাথে করে সমস্ত গল্প সহই আপনাদের মাঝখানে উপস্থাপন করব বলে আশাবাদ ব্যক্ত করছি। যতদিন পর্যন্ত কাগজে কলমে সেটা করতে পারছি না, ততদিন পর্যন্ত আপনারা আমাদের আইবি পেজে এই পরিবেশনাগুলো রয়ে যাবে। আপনারা যার যখন সময় পাবেন, আজকে যারা পাচ্ছেন না তারাও তাদের সময় মতন আমাদের পেজে গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবেন। আমার ধারণা কিছুটা ধারণা তো আসলে এই প্রেজেন্টেশনগুলো থেকে পাওয়া যাবে। আমি কি কবির ভাই গতকালের বোকার প্রশ্নটা দিয়ে আজকের মানে সেকেন্ড উত্তরের দিকে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সবাই রাজি? আচ্ছা, গতকাল আমরা আমাদের প্রথম পর্বটা শেষ করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, যেটাকে আমি বলেছিলাম একটু বোকার মতো প্রশ্ন। আমরা যে 20 জনের কাজ একসাথে করে প্রথম পর্ব, মানে রোহিঙ্গা ক্যাম্পের স্থপতিদের প্রথম এবং দ্বিতীয় পর্বকে একসাথে করলাম, তার মধ্যে 13 জন নারী স্থপতি এবং 7 জন পুরুষ স্থপতি। তো আমরা প্রশ্নটা দিয়ে শেষ করেছিলাম যে এই সমস্ত কাজে মানে এটা কেন, এই পরিসংখ্যানটার পেছনের কারণ কি হতে পারে, তো এটা যারা কাজ করছেন তারা ভালো বলতে পারবেন। আর মানে এটা তো আসলে অনেকেরই দেখা গেল পরবর্তীতে, মানে একটুখানি যখন কবির ভাই বলছিলেন বা গতকাল রাত্রে অনেকের সাথে কথা হচ্ছিল, অনেকেই এই প্রশ্ন করছে যে আসলে কি কাজগুলো নারী স্থপতিদের জন্য বেশি মানে সুবিধাজনক, নাকি কাজগুলো নারী স্থপতিদেরকে বেশি চায়, মানে এটা কিংবা দ্বিপাক্ষিক দুই দিক থেকে, নাকি এটা জাস্ট সিম্পল কোইন্সিডেন্স? তো এটা যদি উত্তর পেতাম। আমি হ্যালো আপু। বলতে চাচ্ছি, আমি গতকালকে রাতে এটা নিয়ে চিন্তা করেছি। তো আমি দেখলাম, আমি যদি ভুল না করি, সম্ভবত আর্কিটেকচার স্কুলগুলোতে মেয়ে স্টুডেন্ট ইনটেকের পরিমাণ সম্ভবত ছেলেদের থেকে বেশি। সেই ক্ষেত্রে যে পরিমাণ স্টুডেন্ট রেশিওতে আর্কিটেকচার স্কুলগুলোতে ছেলে মেয়েরা এনরোল করতেছে, ওই রেশিওটা কিন্তু আমাদের এই কাজের ক্ষেত্রে আমি মনে করি যে মোটামুটি ঠিকই আছে, আমি যদি ভুল না করি আর কি। আর একটা বড় কারণ হচ্ছে কাজের পরিবেশ। এখানে যে টোটাল ফ্রেমওয়ার্কের কথা আমরা বলতেছি, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু মেয়েদের জন্য অনেকগুলা অপ্রয়োজনীয় স্ট্রাগলকে সরায় দেয়, যে যেন তারা মানে ছেলেদের তুলনায় যে বাড়তি যে স্ট্রাগল গুলা নিয়ে আমরা যদি সকল মেইন স্ট্রিম জায়গার কথা বলি, যে বাড়তি স্ট্রাগল গুলা মেয়েদেরকে ফেস করতে হয়, তার মধ্যে কিছুটা স্ট্রাগল কিন্তু এই সমস্ত জায়গায় কাজ করতে গেলে যে টোটাল ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কটা এইটাকে সহায়ক করে মেয়েদের জন্য। এটা আর আমার মনে হয় এই কাজগুলোতে মেয়েদের প্রয়োজনীয়তাটা বেশি জরুরি, কারণ পার্সোনালি আমরা যখন আমি কাজ করতে গিয়ে যখন ওমেন ফ্রেন্ডলি স্পেস নিয়ে কাজ করতে যাই, মহিলাদের সাথে কথা বলতে গেলে কিন্তু পুরুষের হিসাবে আমি যতটা অ্যাকসেপ্টেন্স বা এন্ট্রি পাই, তার থেকে একজন মেয়ে আর্কিটেক্ট কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পায় আর কি। অন্য কেউ যদি বলেন। ধন্যবাদ। সাথে তন্ময় ভট্টাচার্য একটু হাত তুলেছে। থ্যাংক ইউ। তো আমি সাজ্জাদের সাথে অনেকটা একমত। আমার সৌভাগ্য হয়েছিল, যেহেতু আমি ইউএন এজেন্সিতে আছি, আইনুল এবং সাগুফতাও হয়তো আমার সাথে এটা এগ্রি করবে, এবং আমার সৌভাগ্য হয়েছিল বেশ কয়েকটা রিক্রুটমেন্টে থাকার। সেখানে আমি বুঝতে পেরেছিলাম যে টপ ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্ট কি চাই। মূলত হচ্ছে যেহেতু রোহিঙ্গা ক্যাম্পগুলো দুটো নির্দিষ্ট ইউএন এজেন্সি লিড দেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আইডিওলজিটা বা ওরা কিছু প্যারামিটার ফিক্স করে নেই। প্রথমত হচ্ছে যদি নারী আর্কিটেক্ট থাকে বা যে কোনো নারী এমপ্লয়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমরা ওটা ফার্স্ট প্রায়োরিটি দিই। কেন? কারণ হচ্ছে এই যে সাদ ভাই কিছুক্ষণ আগে বললো না, যে আমরা যখন কমিউনিটি বেস কোনো কিছু করতে চাই, স্পেশালি আমি শেল্টারের সাথে রিলেটেড, হাইলি রিলেটেড, তো আমি জানি শেল্টার রিলেটেড প্রত্যেকটা ইস্যুর ক্ষেত্রে যখন আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করি, তখন কিন্তু আমরা নারীদেরকে প্রায়োরিটি দিই, এবং সেখানে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি হচ্ছে নারীদের অনেক বেশি। এবং
উম, খুব অবাক করার বিষয় হচ্ছে আমরা মোস্ট ইন্টারেস্টিং বিষয়গুলো পাই হচ্ছে ওনাদের থেকে, আইডিয়াগুলো। সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে হয়তো আমরা পুরুষদেরকে এঙ্গেজ করছি, সেটা অন্য বিষয়, সেটা তাদের স্কিলগুলোকে আমরা ব্যবহার করছি, অ্যাডপ্ট করছি। কিন্তু এই যেই আইডিয়াগুলো পাওয়ার, যেমন আমরা সব থেকে চিন্তা করছি যে একটা শেল্টারের বা একটা, আমি আমি শেল্টার গাই বলে সবসময় শেল্টারের এই চলে আসে। তো এটা কিচেনটা কোথায় হওয়া উচিত, আমি আর্কিটেক্ট, আমি এখানে বসে হয়তো প্ল্যান করছি, বাট এটা যখন ফিল্ডে যাওয়া যায় পুরোটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই বিষয়গুলো তুলে আনার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমরা আমাদের একজন নারী সহকর্মী সবসময় অগ্রগণ্য এই বিষয়গুলোকে তুলে আনার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে আমি নিজে দেখেছি, আমি জানি না জয়া এখানে আছে কিনা, তো লাস্ট যে ফায়ারটা হলো, যে অগ্নিকাণ্ডটা হলো, প্রায় 10,000-এর উপর ঘর পুড়ে গিয়েছিল, 45,000 লোক দ্বিতীয়বারের মতো তারা স্থানচ্যুত হয়েছিল। আমি দেখেছি যে ফরহাদ, ইনফ্যাক্ট ফরহাদকে আমি আবার, ফরহাদও আমরা একসাথে কাজ করেছি, যে এখানে যারা নারী আর্কিটেক্ট আছে বা সহকর্মী আছে ওরা কিন্তু প্যারালালি কাজ করছে, এবং এই এনভায়রনমেন্টটাই এমন, এটা ওদেরকে অনেক বেশি একটা কমফোর্ট স্পেস তৈরি করে দেয়, যে এখানে কোনো বাধা নাই। আসলে আমি কখনো দেখিনি, আমার এজেন্সিতে আমি কখনো দেখিনি, ইনফ্যাক্ট অন্য কোনো এজেন্সিতেও দেখিনি যে এখানের মধ্যে কোনো ধরনের ডিমার্কেশন লাইন আছে, ডিভাইডেশন আছে, কোনো পার্টিশন আছে, নাথিং। যেভাবে পুরুষ সহকর্মীরা রান করছে, নারী সহকর্মীরা একইভাবে রান করছে, এবং অ্যাচিভমেন্টের জায়গাটা অলমোস্ট সেম, একই। এটা এটা জাজ করা যাবে না, আসলে অ্যাচিভমেন্টটা ওভাবে কখনো জাজ করা যায় না। কিন্তু এই যে পার্টিসিপেশনের যে বিষয়টা, সেটার ক্ষেত্রে কমফোর্ট জোন ইন টার্মস অফ সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, এটা 100% এখানে এনশিওর হচ্ছে দেখেই এই যে উইলিংনেসটা অনেক বেড়ে যাচ্ছে, এবং যার ফলে আউটপুট গুলোই তেমনটাই হচ্ছে। আউটপুটের ক্ষেত্রে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে ওনারা কতটা কমফোর্ট জোনে থাকলে এত ভালো আউটপুট আসতে পারে। তো আমরা একটু আইনুল ইসলামের কথা শুনি। একটু আনমিউট করে নিয়ে বলতে হবে। আচ্ছা, আইনুল ইসলাম বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছে। সামিয়া অবনী হ্যান্ড রেজ করেছে, একটু ওর কথা শুনতে চাই। আপু আমি হচ্ছে গিয়ে বাকিরা যেটা বলেছে, আচ্ছা সরি আসলে একটু ইন্টারাপশন হচ্ছিল। আপু আমি প্রথমে যেটা বলতে চাই, এর আগেও আর কি তন্ময় এবং সাদদের কথা তো যেটা আসছে, এখানে অর্গানাইজেশন গুলো, বিশেষ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর পলিসি এত সুন্দর যে এখানে আপনার উইমেন কলিগদের ডিগনিটি বলেন বা যে রাইটস গুলো বলেন, সেগুলো খুবই ভালোভাবে এনশিওর করা হয়। যে ম্যাটারনিটি লিভ, প্রপার ম্যাটারনিটি লিভ, তারপর হচ্ছে ল্যাকটেটিং মাদারদের জন্য হচ্ছে আপনার যে ব্রেস্ট ফিডিং আওয়ারটা দেয়া, হ্যাঁ, বা ব্রেকটা দেয়া, এই বিষয়গুলো থাকে। তাদের যে কোনো কিছু আর কি, যে কোনো ধরনের প্রবলেম হলে, তাদের ডিগনিটিতে কোনো সমস্যা হলে কারো কারণে, সেটার ব্যাপারে কনসার্ন রেজ করার স্কোপ থাকে, এবং সেটা খুব স্ট্রংলি হ্যান্ডেল করে অর্গানাইজেশন, খুবই সেনসিটিভ ভাবে হ্যান্ডেল করে। এর বাইরে আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো, আমার অ্যাকচুয়ালি পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব বা বিভিন্ন সময়ের কলিগদের ইয়ে থেকে দেখতে পাই যে আমাদের দেশে এখনো আর কি ওয়ার্কিং উইমেনদের কর্মক্ষেত্রটা তার পরিবার থেকে অনেকখানি আটকে যায়। দেখা যায় যে পাশ করে জব, আমরা দেরিতে অফিস থেকে কাজের প্রেশার বা কাজ করতে মজা পাচ্ছি, 10টা-11টা পর্যন্ত করে বাসায় গেছি, সমস্যা নাই, বাট সেম জিনিস একজন ফিমেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আটকায়। হ্যাঁ, হয়তো আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে আমরা ভার্সিটিতেই প্র্যাকটিস থাকে কাজ বেশি করার বা বেশি ইনভলভ থাকার, বাট অন্য প্রফেশনের ক্ষেত্রে এটা আরো সমস্যা হয়। তো যারা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারতেছে, ওই প্রবলেম গুলা খুবই কম ফেস করতে হচ্ছে। তো দেখা যায় খুব ডেলিভারেটলি তারা কাজ করতে পারছে। তো এটা আমার মনে হয় যে একটা বড় কারণ ওদের পার্টিসিপেশন। আর এমনিতে তো অবশ্যই আর কি জানি না আমি কেন মনে করি, বাট মনে হয় যেন ফিমেল দের হয়তো স্ট্র্যাটেজি বা গুছিয়ে কাজ করার ক্ষমতাটা অনেক বেশি। থ্যাংক ইউ। অবনী, সামিয়া অবনী। রাইট আপু, আমি সবার সাথে এগ্রি করে জাস্ট আমার পারসেপশন অ্যাড করব যে আসলে ক্যাপাসিটি আসলে এখানে কিছু বলবো না, পুরুষ নারী সবার ক্যাপাসিটি
একই রকম হতে পারে, এটা সাবজেক্টিভ, বাট আমার মনে হয় যে একটা ফিমেলের ওয়ার্ক প্লেসের আই থিঙ্ক তার পোটেনশিয়ালটা এক্সপ্রেস করার জন্য যেসব দরকার, যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, প্রপার ফেসিলিটিস থাকবে, কোনো হ্যারাসমেন্ট থাকবে না। আমার মনে হয় আমি এখানে আসার পরে, ইভেন তো রোহিঙ্গা রেসপন্স খুবই কমপ্লিকেটেড একটা কনটেক্সট, এবং ইনফ্যাক্ট এখানে কিন্তু মহিলাদের আসলে আসার আরো বেশি ডিসকারেজড হওয়া উচিত, কিন্তু আসলে দেখা যায় যে আমরা অর্গানাইজেশনাল এখানে হ্যারাসমেন্ট এবং ডিসক্রিমিনেশন ঠেকানোর জন্য কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের খুবই স্ট্রং পলিসি আছে, যে ওরা হয়তো ক্যাপাসিটিও হয়তো, মানে যেহেতু এভরিথিং ইজ আ টিম ওয়ার্ক, নট এভরিওয়ান নিডস টু বি লাইক আ বস, ওরা they're okay with 5 average members if they have that team bonding, এবং ওরা ওই কালচারাল ডাইমেনশনটাকে রেসপেক্ট করতে পারে, এবং এটা খুবই একটা বড় পার্সপেক্টিভ। যে আমি ইনফ্যাক্ট আমি ইউনিসেফ আসার পরে আমি আমার চোখের সামনে দেখার কিছু পিএসসি বলি আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসে, যেটা হয়তো আমি অন্য জায়গায় দেখেছি, বাট এভরিওয়ান টার্নড देयर ফেস দি আদার ওয়ে, বাট ইউনিসেফে এরকম রিপোর্ট হওয়ার পরে তিনি 20 বছরে ইউনিসেফে এক্সপিরিয়েন্সড, এবং হি ওয়াজ স্যাকড ফ্রম ইউনিসেফ, জাস্ট একটা ইন্টার্ন লেভেলের একটা ফিমেল এমপ্লয়ি একটা কমপ্লেইন করেছিল তার এগেইনস্টে। সো এখানে আসলে ব্যাপারগুলোকে খুবই রেসপেক্ট করা হয়, এবং ফ্যাসিলিটিস থেকে এবং ডিসক্রিমিনেশন খুবই লিমিটেড। সো এইটা একটা ব্যাপার, যে ওয়ার্ক এনভায়রনমেন্ট আসলে এটা আমাদের জন্য একটা এক্সাম্পল, যে ওয়ার্ক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হলে আসলে ফিমেলরা কিন্তু উঠে আসবে, এবং দে হ্যাভ এভরি ক্যাপাসিটি টু প্রডিউস সাচ গুড রেজাল্টস লাইক দিস। সো আই গেস এটা আমাদের কমিউনিটির জন্য একটা এক্সাম্পল। আর একটা বলবো যে আমার মনে হয় যে যেটা সাদ ভাই অলরেডি বললেন, আইনুল ভাই বললেন, যে এখানে একটা জেন্ডার পার্সপেক্টিভটা খুবই সেন্সিটিভ, যে মহিলারা দেখা যায় পুরুষদের সাথে কথা বলতে চায় না, কিংবা মহিলাদের ফ্যামিলি থেকে মানে অনেক রেস্ট্রিকশনস থাকে। সো এখানে প্রত্যেকটা টিমে খুবই ম্যান্ডেটরিলি ফিমেল প্রয়োজন, এবং আমাদের প্রফেশনটা যেহেতু খুবই কমিউনিটি ইনভলভড একটা প্রফেশন, এবং কমিউনিটির সাথে এঙ্গেজড হয়ে কাজ করতে হয়, সো এখানে আসলে মহিলাদের এনকারেজ করা হয়, এবং মানে এভরি টিম রিকোয়ার্স ফিমেল পার্টিসিপেশন। আমি এই টপিকটাতে অনেকক্ষণ আগে এমারেল্ড উপমা হাত তুলে রেখেছে, এমারেল্ড উপমাকে একটু অনুরোধ করবো ছোট্ট করে বলতে, তারপর আমরা অন্য প্রশ্নে চলে যাব। থ্যাংক ইউ ইমো আপা, প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগলো আজকে। সবাই মিলে আমরা করেছি, এবং যেভাবে আসলে প্রেজেন্ট করা হলো এবং যে রেসপন্স গুলো আসলো খুবই ভালো লেগেছে। তো ছেলেরা ইন্টারেস্টেড হয় কিনা বলতে চাই না, রাদার বলতে চাই যে প্র্যাকটিসটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সো ব্র্যাক আইডিতে আমরা অ্যাকচুয়ালি কাজ করি প্লে অ্যান্ড ডিজাইন নিয়ে। সো প্লেকে প্রমোট করা, প্লে অ্যাজ আ টুল ফর লার্নিং, এবং সেটাতে ডিজাইন কিভাবে হেল্প করতে পারে। সো 2018-এ অ্যাকচুয়ালি আমাদের টিমটা শুরু হয় আস্তে আস্তে শুরু হয় তখন 5 জন ফিমেল আর্কিটেক্ট ছিল, এবং তখন হয়তো বা এটা বলা যেত যে হ্যাঁ প্লে চিলড্রেন, সো এইসব ক্ষেত্রে হয়তো বা ফিমেলরাই বেশি বুঝবে, বা এই ক্ষেত্রটা হয়তো বা ফিমেলদের জন্য বেশি ফ্রেন্ডলি হবে। বাট এখন 2021-এ আমাদের টিমে 13 জন আর্কিটেক্ট আছে, এবং অ্যাকচুয়ালি ছেলে আর্কিটেক্ট এখন বেশি। সো এবং ছেলে আর্কিটেক্ট বেশি, এবং সবাই কিন্তু ওই এমপ্যাথেটিক নোশনটা, ওই সেন্সিটিভিটিটা যেটা নার্চার করতে হয়, এটা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সমানভাবে আছে। সো আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং যেসব এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে, এটাতে ছেলেরা মেয়েরা সবাই একইভাবে ইন্টারেস্টেড হচ্ছে জয়েন করতে। সো এটাই বললে শেষ করতে চাই আসলে। ব্যাপারটা একটু আশাব্যঞ্জক এই দিক থেকে যে প্রশ্নটা রয়ে যাক, উত্তরগুলো বেশ কিছু আমি শিওর যে আমাদের দর্শকরা বেশ কিছু তথ্য পেয়েছে। আমি আশাব্যঞ্জক বলছি এই কারণে যে যেই সময়টায় একটা প্রশ্ন নিয়ে আমাদের স্থাপত্য সমাজ এবং শুধু বাংলাদেশে না, বিশ্বের বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে যে নারীরা বেশি আগ্রহী হচ্ছে স্থাপত্য মানে শিক্ষা গ্রহণে, স্থপতি হবার জন্য, এবং স্থপতি হওয়ার পরে নারীদের স্থাপত্য চর্চার পরিমাণ কমে যাচ্ছে। সেই সময়ে তোমাদের সবার উত্তর থেকে যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে যে কারণেই হোক এখানে আসলে হয় সমতা মানে সমসংখ্যক, কিংবা আসলে
বেশি, ইন মেনি কেসেস দেখা যাচ্ছে যে বেশি সংখ্যক নারী স্থপতি। আমি এটা আশার আলো মনে করছি নিজে একজন নারী স্থপতি হিসেবে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের সভাপতি। বাংলাদেশ, আমরা খুবই আনন্দিত, সম্মানিত বোধ করছি যে সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির আজকের আয়োজনটিতে এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বে আমাদের মাঝখানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির সভাপতি স্থপতি গাজী গোলাম নাসির, ওনারা দুজনেই আমাদের সাথে আছেন। আপনাদেরকে দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। মোবাশ্বের ভাই এবং নাসির স্যার, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কবির ভাই কি আমরা একটু আপনাদের জানানোর জন্য বলি, আমরা স্থপতি খন্দকার হাসিবুল কবিরকে এই অংশটি প্রশ্নোত্তর পর্বটি পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি বেশি কথা বলছি। খন্দকার হাসিবুল কবির। হ্যাঁ, এখানে আসলে প্রশ্নগুলো, কারণ প্রশ্নগুলো তো আসলে ইমুর কাছে, সেই জন্য আমি ইমুর সাহায্য নিচ্ছি। তো আমি একটু কি এখানে বলতে পারি, কারণ এই প্রশ্নটা ইমু বলাতে আমি অনেক মানে জিজ্ঞাসা করাতে আমি মনে মনে ধন্যবাদ দিচ্ছি, কারণ এই প্রশ্নটা আমারও ছিল। আর হচ্ছে যে আমরা নিজেরাও এটাই করি, কারণ একটা এরকম প্ল্যাটফর্ম আছে যে পোকা, এই যে মামুদা, এই যে পোকা, হ্যাঁ, POCAA, প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার। এই পোকাদের মধ্যে আমিও এটার একজন ইয়ে। তো আমি এটা কাউকে বলতে পারিনি, কারণ আমি একমাত্র ছেলে ছিলাম এটার মধ্যে। হ্যাঁ, 7 জনের মধ্যে আমি একমাত্র ছেলে ছিলাম। তো এখন একজন যুক্ত হয়েছে, যার ফলে আমি, কিন্তু সে এত ছোট, তাকেও আমি এই এই প্রশ্নটা করতে পারি, কেন এত আমরা মাইনরিটি কেন? হ্যাঁ, তবে আমি আসলে দেখি যে এটা আসলে যেটা উপমা বললো, যে এটা এই কাজ করতে গেলে কিছু আলাদা স্কিল লাগে। সেই স্কিলটা তো আমাদেরকে শিখতে হয়। ছেলেরা যদি শিখে নিতে পারে তাহলে ছেলেরাও পারে, কিন্তু যেহেতু এই যে যখন আমরা পোকাতে যে ভলেন্টিয়াররা আসছে, সেখানেও দেখছি যে অনেক মানে, এবং এখানে কোটা, এবার আমাদের ভলেন্টিয়ার নিতে গিয়ে ছেলেদের কোটা করতে হয়েছে। কোটা না করলে একদমই পুরো ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে, সব মেয়ে মেয়ে মেয়ে। তো হচ্ছে যে তো তখন এটা আজকে আমার ভাবনা হচ্ছে যে এই স্কিলটা মনে হয় কোনোভাবে সোসাইটি থেকে পেয়ে যাচ্ছে নারী, মানে ফিমেল আর্কিটেক্টরা। এটা আর্কিটেকচার এডুকেশন থেকে পাচ্ছে না, এডুকেশন থেকে বাইরেও আর পেয়ে যাচ্ছে। এবং যারা হচ্ছে যে পুরুষরা যারা ভালো করছে, তারা এটা হয়তো শিখে নিচ্ছে, হ্যাঁ, এটা ইয়ে করে, এবং একটা ব্যালেন্সে যাচ্ছে। তো আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার শিখে নিতে হয়েছে। আমি অনেক কিছু হচ্ছে যে মানে আমি একা একা যখন কাজ করছি, আমি অনেক জায়গায় বুঝতেই পারি না, বিকজ আমি হচ্ছে যে পুরুষ। আমি এটা আমার মাথার মধ্যেই আসে না, কিন্তু যখনই এরকম থাকছে আমার টিমে, যে এইটা এরকম করে কেন তুমি ভাবছো, বা এত কথা বলছো কেন, বাড়ির এনিওয়ে, মানে এইটা অনেক, আমি বলতে পারি এটা নিয়ে একটা গবেষণা হওয়া উচিত, হলে হয়তো একটা উত্তর পাবো। আমাদের সীমিত সময়ের এটা আমি প্রশ্ন করি। নাসির স্যার মনে হয় একটু কিছু বলতে চাচ্ছিলেন। আমি স্যার আনমিউট করতে হবে। কবিরের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, কবির বিষয়টা ধরেছে। আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি সেটা হলো, একটা হলো ধৈর্য। আমার মনে হয় যে ছেলেদের চেয়ে একটুখানি বেশি হলো ধৈর্যশীল। দ্বিতীয়ত হলো একটা ইনবর্ন একটা বোধহয় স্কিল ডেভেলপ করে, এটা জেনেটিক্যালি কিনা আমি জানি না সেটা। এবং তৃতীয়ত যার সাথে কথা বলে ওই যে স্কিলটা, সেটার জন্য এক ধরনের সহমর্মিতা সেখান থেকে পেয়ে যায়, যার কারণে যে কোনো রিসার্চে, যে কোনো জায়গাতে আমরা যারা কাজ করতে যাই, আমরা যখনই দেখি যে আমার সাথে ব্যবহারটা ঠিক ওইরকম হচ্ছে না, আমি হয়তো একটু ক্ষুব্ধ হয়ে সরে আসি, সেখানে হয়তো আরেকজন মাটি কামড়ে পড়ে থাকে যে না, আমাকে তার কাছ থেকে ডাটাটা বের করতেই হবে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে আর কি প্রাথমিক পর্যায়ে। ওকে, ইমো। একটা প্রশ্ন এসছে, আমি রিড আউট করছি। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পরিস্থিতিতে যে পরিমাণ স্থপতিদের কাজ করতে দেখা যাচ্ছে,
বাংলাদেশের অন্যান্য দুর্যোগকালীন জরুরি অবস্থার ক্ষেত্রে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীর ভাঙ্গন ইত্যাদিতে সেই পরিমাণ স্থপতিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কারণ কি হতে পারে? কবির ভাই আমি শুরু একটু করবেন? শুরু করতে চাই। আচ্ছা, সরি, ঠিক আছে। কবির ভাই আনমিউট করতে হবে। ওয়াফিক বলেন। হ্যাঁ, ওয়াফিক শুরু করুক, অসুবিধা নেই। তারপরে মাহমুদা। হ্যাঁ, না, জি, না, এই কোয়েশ্চেনটা আসলে আমরা এক্সপেক্ট করছিলাম একটা লেভেলে যেটা আসবে। এখন এখানে কয়েকটা বিষয় আমাদের মনে হয় দেখার এখানে আছে জিনিসটা, সেটা হলো যে অন্যান্য জায়গায় যে কাজ করছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু না, আসলে আর্কিটেক্টরা কিন্তু কাজ করছে। হয়তো যারা এই প্রশ্নটা করছে তারা চোখ খুলে দেখছে না, আমি বলবো সেভাবে যে চোখ খুলে দেখতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে কক্সবাজারে কেন এত বেশি? কক্সবাজারেও কিন্তু এত বেশি এখন হয়েছে, কক্সবাজারেও কিন্তু প্রথমে এত বেশি ছিল না। আমি যখন কক্সবাজারে কাজ শুরু করি, আমি তো 2010 থেকে এখানে কাজ করছি, তখন তো আমিই ছিলাম। আর এর আগে আমি শুনেছিলাম আগের একটা প্রেজেন্টেশনে যে এখানে একসময় জালাল আহমেদ স্যারও কাজ করেছিলেন ওই ক্যাম্পের মধ্যে। কিন্তু আস্তে আস্তে যখন এখানে কাজের পরিক্রমায় কাজের ভলিউম বাড়লো, বিভিন্ন অর্গানাইজেশন এখানে কাজ করা শুরু করলো, এবং 2017-র পরে দেখবেন যে আস্তে আস্তে এখানে যে অপরচুনিটিস গুলো এসেছে, আর্কিটেক্টরা এখানে তাদের যে বিশেষ করে যারা এই সেক্টরে কাজ করতে চায় তাদের এখানে তারা ইনভলভ হতে পেরেছে। এটা একটা বিষয় যে এখানে অপরচুনিটিসটা আছে। এবং আমার মনে হয় যে এই যে অপরচুনিটিস এখানে ক্রিয়েট হলো, এখান থেকে কিন্তু আসলে এখন আরো বেশি আর্কিটেক্ট খুঁজে পাওয়া যাবে যারা এই লার্নিংটা নিয়ে অন্যান্য জায়গায় কাজ করতে চাচ্ছে। এখানে পার্সোনালি আমার কথা যদি বলে, আমি চেষ্টা করছি, অলরেডি আমরা কিছু কাজ করছি, আমরা মানে এই লার্নিংস গুলো ইউজ করছি। এবং এখানে তো কবির স্যার আছেন, উনি তো অনেক আগে থেকেই কাজ করছেন এরকম। আমার কথাটা হলো আসলে আমাদের দেখতে হবে, বিশেষ করে যারা মানে এটাকে নিয়ে ইন্টারেস্টেড তারা যদি একটু দেখেন, অনেক মানুষ কিন্তু আসলে ডিসেন্ট্রালাইজড হয়ে কেন্দ্রের বাইরে যে কাজ করছে, তাদেরকে আসলে খুঁজে বের করাটাই হলো মানে দায়িত্ব, আমি মনে করি। ধন্যবাদ। মাহমুদা। হ্যাঁ, আমিও এগ্রি করি ওয়াফিক ভাইয়ের সাথে। আসলে এই কক্সবাজার কনটেক্সটের বাইরেও একটা বিশাল সংখ্যক আর্কিটেক্ট কাজ করছে। and আমরা মনে করি যে আমরা এই সোশ্যালি রেসপন্সিবল কমিটির মাধ্যমে আসলে আরো স্টোরি শুনবো, এটা আমরা অলরেডি চিন্তা করছি, আপু আরো ভালো করে বলতে পারবেন। সো এটা মানে এরকম হতে পারে যেহেতু সবাই না আমাদের সিনিয়র মেন্টর আর্কিটেক্টরাও কাজ করছেন, কিন্তু নতুন আর্কিটেক্টরা অনেক বেশি। তো এখনো আসলে সময় হয়তো হয়নি যে আমরা সবার কাজ সবাই জেনে যেতে পেরেছি, কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারবো, এটা একটা খুশির কথা। আর আরেকটা, এটা একটু মানে এটা একটু মানে একদম ট্রুথ একটা যদি বলি, কারণ কক্সবাজারের কনটেক্সটটা কিন্তু এক স্টিল আর্কিটেক্টদেরকে একটা ফিনান্সিয়াল রিটার্ন দিচ্ছে। আর অন্য জায়গায় যখন অন্যান্য জরুরি অবস্থায় কাজ করতে হচ্ছে, ওইখানে আর্কিটেক্টদের এই সাপোর্টগুলো নিজেদের তৈরি করে নিতে হচ্ছে। তো এইটা একটা রিজন হতে পারে যে আমাদের সব মিলিয়ে এনাফ আর্কিটেক্ট কেন হচ্ছে একদম কমার্শিয়াল আর্কিটেকচারের বাইরে না, মানে অনেক কমপ্লিকেসি এই এই ইকোনমিটা, ফাইন্যান্সটা কিভাবে হবে সেটার জন্য। অ্যান্ড টু বি অনেস্ট, কক্সবাজারের রেসপন্সে যেটা ওয়াফিক ভাই বলছে, এনাফ আর্কিটেক্ট এখনো নাই। যতজন আছে তারা আসলে জায়গা তৈরি করে নিয়ে ওখানে এখন পর্যন্ত কাজ করছে, এবং আরো আর্কিটেক্টদের জায়গা তৈরি হচ্ছে ওই কাজের মাধ্যমে। তো এইটাই বলার ছিল। আপু, আমি জাস্ট এক সেকেন্ডের মধ্যে একটা জিনিস বলতে চাই এইটাতে। আমি যখন যাই তখন একজন আর্কিটেক্ট নেওয়া হয়েছিল, তারপর রিজভিকে কিন্তু প্রথমে অটোক্যাড ইঞ্জিনিয়ার হিসেবে আসতে হয়, আর্কিটেক্ট হিসেবে না। তো তারপরে কিন্তু সেই অটোক্যাড ইঞ্জিনিয়ার কিন্তু দেখিয়ে দিছে যে আর্কিটেক্ট কাজ করতে পারে, এরপরে আসতে শুরু করছে। আমরা একটা ফ্রেমওয়ার্কের কথা বলছি আমাদের ইয়াতে, যে ভিডিওর প্রেজেন্টেশনের লাস্ট পর্যায়ে। ফ্রেমওয়ার্ক ছাড়া খালি পেটে, আমি নিজে কিন্তু এখনো ঢাকার বাইরে, আমি কোনোভাবেই ঢাকার ভিতরে আসতে চাচ্ছি না, কাজ করতে চেষ্টা করতেছি, কিন্তু খালি পেটে অনেক দূর যাওয়া যায় না, কিছু দূর যাওয়া যায়। তো যখন ইন্টিগ্রেটেড একটা ফ্রেমওয়ার্ক হবে, যখন অ্যাডভোকেসি থাকবে, যে উপরের লেভেল থেকে বলবে যে না এই জায়গাতে এই জিনিসটা হওয়া দরকার। আপনি যদি ধরেন সাভার বা যে জায়গাতে গার্মেন্টস ওয়ার্কাররা সমানে আছে, ওইখানেও কিন্তু মহিলাদের জন্য কাজ করার দরকার, কিন্তু কে আপনাকে জায়গা দিবে, কে আপনাকে ফান্ড দিবে, কে, সবকিছু একজন আর্কিটেক্টের পক্ষে করা সম্ভব না। তো এইখানে আমরা যেমন দেখলাম যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যে একজন প্ল্যানিং করতেছে, একটা
গোল তৈরি করতেছে, সবাই মিলে একটা বডি মিলে একটা গোল তৈরি করতেছে, তারপর ওইটা নিয়ে অ্যাডভোকেসি করতেছে যে জিনিসটা হওয়া দরকার, তারপরে কিন্তু জিনিসটা সম্ভব হচ্ছে। যদি আমরা এরকম সবাই মিলে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি তাইলে কাজ করার মতো মানুষের অভাব নাই, কিন্তু ফ্রেমওয়ার্ক নাই। জি, কবির ভাইকে কিছু বলতে বলবো। আচ্ছা, তন্ময় হাত তুলেছে, কিন্তু আমি এখানে একটু এটাকে আমি একটু হাইলাইট করতে চাই, কারণ এটা নিয়ে আমরা পরবর্তীতে, যেহেতু মোবাশ্বের ভাই আছেন, নাসির স্যার আছেন, আমি একটু এইটা নিয়ে আরেকটু, এই যে এই শব্দটা খালি পেটে বেশি দূর যাওয়া যায় না, হ্যাঁ, এইটা কিন্তু গভীর একটা কথা। এইটা নিয়ে আমরা এইটা নিয়ে মানে আলোচনা করাটা খুব জরুরি আমি মনে করি। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আর একটা বিষয়ও আমি পরবর্তীতে, সেটা হচ্ছে যে আমার এই যে এই অনেক কিছু আপনারা আজকে প্রেজেন্টেশনে বললেন যে এই জিনিসগুলো আমরা এখন উপলব্ধি করছি, শিখছি, হ্যাঁ, শিখলাম, এটাই ইয়ে করলাম তাই, এবং এটা নিয়ে বাংলাদেশে অন্য জায়গায় গিয়ে আমরা কাজ করতে পারি, পুরো বাংলাদেশ নিয়ে এখন আপনারা ভাবছেন। হ্যাঁ, তো এই ভাবনাগুলো আপনারা এরকম করে এখানে গিয়ে কাজ করলেন, নিজেদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করে কাজ করলেন কষ্ট করে। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কি এখন আপনারা সাহসী হয়ে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, এই সাহসটা এসেছে, এই সাহসটা কি আগে থেকেই তৈরি করা যায় কিনা, বুঝতে পারছেন? এই রকম সাহসটা কি আসলে আগে থেকে তৈরি করা যায় কিনা থ্রু আওয়ার এডুকেশন? হ্যাঁ, আমাদের এডুকেশন ইনস্টিটিউট কি আসলে কিছুটা ভূমিকা পালন করতে পারে কিনা, আমাদের ইনস্টিটিউট কি কিছুটা ভূমিকা পালন করতে পারে কিনা, যাতে হচ্ছে যে আমি ওখানে গিয়ে এরকম করে কষ্ট করে শিখতে হচ্ছে এরকম না, আমি আরো কনফিডেন্ট হয়ে আমি ওইখানে যেতে পারি। এবং হচ্ছে যে প্রশ্নটা করলো, সারা বাংলাদেশে এত সমস্যা, আমার ঘরের পাশেই সমস্যা, কেন যার যেখানে আছেন তার পাশেই সমস্যা, সেইটা দেখতে পেরে সেটার সলিউশন নিজে নিজে তৈরি করার এবং সাহস করে করা, কোঅর্ডিনেশন এটা করা, এটা তো একটা স্কিল, এটা শেখার বিষয় আসলে। সেই শিক্ষাটা আসলে কি আমরা পেতে পারি কিনা, এটা আমি খুবই মনে করি, কারণ আমার ওই শিক্ষাটা নাই। ওই শিক্ষাটা যদি অনেকের আছে, অনেকে কিন্তু আমার পড়ালেখা করেও শিখছে, আমি জানি অন্যান্য অনেক দেশে এরকম শিখছে। তো এটা কি এটা একটা বড় প্রশ্ন ছুড়ে দিলাম সবার কাছে। এই খন্দকার হাসিবুল কবিরকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আরো অনেক প্রশ্ন ছিল, থাকবে, আরো অনেক প্রশ্ন থাকবে, আমরা সেগুলো নিয়ে আবার একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করব। আজকে যে আলোচনা হলো, একেবারে শেষে এসে স্থপতি খন্দকার হাসিবুল কবির যে কথাগুলো বললেন, আসলে কিন্তু আমরা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট থেকে তার মধ্যে অনেকগুলো ব্যাপারকেই আমরা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির দায়িত্ব মনে করি। আমি আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির সভাপতি কাজী গোলাম নাসির, কি আপনি এই ব্যাপারে কোনো কিছু যদি বলতে চান? আপনার কাছ থেকে একটুখানি কথা শুনবো, তারপর আমরা আমাদের আজকের আয়োজনটা একেবারে শেষ করব আমাদের সভাপতির বক্তব্য দিয়ে। ধন্যবাদ ইমু। দুটা বিষয়, একটা বিষয় হলো যে কবির যে প্রশ্নটা করেছে, আসলে আমি পার হয়ে এটা সভাপতি পর্যন্ত চলে গিয়েছে, আসলে যে এটা ইনস্টিটিউটের 23টি কমিটির একটি কমিটি। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের নানান যেভাবে জড়িত আছে, এটা রিসার্চ রিলেটেড হোক, ফিল্ড ওয়ার্ক হোক, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং আমাদের সদস্যদের সাথে তাদের কাজগুলোকে শেয়ার করা। সেখান থেকে কিছু মতামত আসবে, সেই মতামতগুলোকেও আমরা সংগৃহীত করব এবং আমরা একসময় ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদ বরাবর বলবো যে আমাদের উপরে অর্পিত দায়িত্ব, আমরা এভাবে চিন্তা করেছি। এখন কবিরের যে প্রশ্নটা, সেই প্রশ্ন আসলে আমার মনে হয় যে আজকে বিশেষভাবে আলোচনা করবেন, কিন্তু একটা জায়গাতে আমি একটুখানি শেয়ার করে যাই, আসলে যে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন আসলে সোশ্যাল রেসপন্সিবিলিটির বিষয় নিয়ে। মেয়েরা কেন বেশি এগিয়ে আসছে কাজ করার জন্য, কেন ইন্সপায়ার্ড হচ্ছে,
অন্য জায়গায় কাজ হচ্ছে কিনা। নানান জায়গায় কাজ হচ্ছে, আসলে নানান জায়গায় কাজ হচ্ছে, ইন্ডিভিজুয়াল লেভেলে বহুজন বহু কিছু করছে। আমরা হয়তো সেটাকে একই সুতায় বাঁধতে পারতেছি না এখনো। যেদিন বাধা পড়বে সেদিন দেখবো যে 64 জেলার ভিতরেই ছড়িয়ে আছে আসলে নানানভাবে জিনিস। তো পার্টিকুলার একটা ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি প্রশ্ন হয়তো আসবে আমাদের কাছে, সবগুলো প্রশ্নের উত্তর হয়তো আমরা দিতেও পারবো না। যিনি প্রশ্ন করবেন তাকে আসলে নিজেকেই অনুভব করতে হবে যে যারা এই ক্ষেত্রটাতে কাজ করতে আসছে সেখানে সেই স্থপতির ভালো লাগাটা কিরকম, ভালোবাসাটা কিরকম, অথবা ছোট্ট একটা দেশলাই কাঠি কিভাবে ইগনিট করলো এবং একটা আলো তাকে জ্বালিয়ে দিল। তো সেই যে মানসিক যে তার ব্যক্তি বা সেই যে পরিসর, সেখানে একজনের মনকে আরেকজনের কাছে উপস্থাপন করাটা আমার কাছে যে খুব কষ্টের। এটা পুরোটা আসলে এক ধরনের মানুষকে নিয়ে ভাবনা আর মানুষের জন্য ভাবনা। এই জায়গাটাতে যদি নিজেকে কনসেন্ট্রেট করি তাইলে হয়তো প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই। আর আমাদের দিক নির্দেশনা বা ওই লক্ষ্যভেদ সেই জায়গাটাতে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির প্ল্যাটফর্ম করতেছি। আমাদের যে পেশাজীবী প্রতিষ্ঠান আছে সে আরো বেশি কার্যকর দিনের যে সমাপনীতে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তোমরা সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা আগামীতেও আবার আসব। আমরা এই জুম প্ল্যাটফর্ম না হয়ে এটা ফিজিক্যালি হলে উচ্ছ্বাসটা আরো অনেক বেশি আসতো সবার কাছ থেকে। তারপরেও বলবো যে এই জুম প্ল্যাটফর্মের ভিতরে যেভাবে তোমরা আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, মানুষের জন্য ভাবো, মানুষের জন্য কাজ করো। ধন্যবাদ ইমু, আমি এতটুকুই। জি, অসংখ্য ধন্যবাদ স্থপতি কাজী গোলাম নাসির, আমাদের সভাপতি সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির। আমরা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে আজকের আয়োজনটির সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির প্রথম আয়োজনের দ্বিতীয় পর্বের সমাপ্তি বক্তব্য উপস্থাপন করবার জন্য। স্থপতি মোবাশ্বের হোসেন। আনমিউট করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি সমাপ্তি বক্তৃতা দিব না আমি কিছু প্রশ্ন এবং কিছু তথ্য, কিছু আত্মপ্রচারণা করার সুযোগ পাবো? সব পাবেন মোবাশ্বের ভাই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি একটু মন খুলে কথা বলতে পারি। প্রথমেই হচ্ছে যে অনেকের অনেক দুঃখ কষ্টের কথা আছে, যেমন খালি পেটে কাজ করা যাবে না, তারপরে দুর্যোগপূর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় সুষ্ঠুভাবে কাজ করার ব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে মেয়েরা সব জায়গায় বেশি কেন, আমি এগুলি ছোট্ট ছোট্ট করে টাচ করে যাব। আমি এটা আমার ছাত্রদেরকে বলি, আজকে তোমাদের সাথে আলাপ করি তাহলে জানতে পারবা যে আমি যখন পাশ করলাম 71 সালে, তখন জানলাম যে এটা আমি প্রায়ই বলে থাকি, আমি আইবিতেও বলেছি, আজকে তোমাদেরকেও বলি, আমি জানলাম যে আমার একজন পয়সাওয়ালা আত্মীয় বাড়ি বানাবেন। ওনার সাথে যে দেখা করে বললাম যে আমি তো আর্কিটেকচার পাশ করেছি, আপনার বাড়িটা আমি ডিজাইন করে দেবো, আমাকে 5,000 টাকা ফিস দিন। উনি অনেকক্ষণ হা করে আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপরে বললেন, তুমি কার বাড়ি বানাবা, কার জায়গায় বানাবা, কার টাকায় বানাবা, ওই বাড়িতে কে থাকবে? তাই আমি বললাম, কেন, আপনার জায়গা, আপনার টাকা, আপনার বাড়ি, আপনি থাকবেন। বলে, তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমার বাড়ি, আমার জায়গা, আমার টাকায় হবে, আর সেই বাড়ি বানাবো তোমার মতামত নিয়ে, আর তার জন্য আবার তোমাকে ফিস দেবো? দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট। এবং প্রতিনিয়ত আমাদের খুব শুনতে হতো ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারিং, সেই জায়গা থেকে কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়ে এসেছি। ধাপে ধাপে এগিয়ে আসার মধ্যেও আমার জীবনে খুব মজার ঘটনা আছে। আমার মা বিদেশে বসবাস করতেন, বিলাতে ছিলেন আমার ছোট ভাইদেরকে নিয়ে। উনি উত্তরাতে, প্রথম দিকে একদম উত্তরাতে
জায়গা পেলেন বিদেশ থেকে অ্যাপ্লাই করে, উনি বাড়ি বানাবেন। আমাকে বললো তুই আর্কিটেক্ট হয়েছিস, বাড়িটা আমার ডিজাইন করে দাও। আমি বলছি আমার সাথে তোমার এগ্রিমেন্ট করতে হবে এবং আমাকে ফিস দিতে হবে। বলে কি বলিস, বাড়িতে আলটিমেটলি তোরই হবে। আমি বললাম যে ওইটা আমি বুঝি টুঝি না, তুমি যদি আমাকে ফিস দিয়ে বাড়ি না বানাও তাহলে বাংলাদেশের অন্য মানুষ কি কারণে আমাকে রেসপেক্ট করবে এবং আমাকে ফিস দেবে। And I got 50,000 from my mother and ultimately the house also. এই যে ধাপে ধাপে অগ্রগতি, এই জিনিসগুলি তোমাদের জানা দরকার। এরপরে আসা যায় এই যে দুর্যোগপূর্ণ এলাকায় আমাদের আর্কিটেক্টদের ইনভলভমেন্ট। খুব মজার ঘটনা, সাটুরিয়াতে তোমার 80 সনের দিকে 80, 81 কি 85, আমার এক্স্যাক্টলি ডেট মনে নাই, মানিকগঞ্জের সাটুরিয়াতে ট্রিমেন্ডাস ঘূর্ণিঝড় হয়েছিল, একটা টর্নেডো একেবারে। এবং সেখানে গ্রামীণ ব্যাংক মাত্র চালু হয়েছে, বহু কৃষককে গ্রামীণ ব্যাংকের সদস্যদেরকে 5,000 টাকা দিয়ে একটি করে বাড়ি বানানোর লোন দেওয়া হয়েছে এবং 90% অফ দোজ হাউসেস কমপ্লিটলি ভ্যানিশড হয়ে গেছিল, উড়ে চলে গেছিল। আমার আজও মনে আছে, ডক্টর ইউনূস আমার বাসায় টেলিফোন করলেন, বলে যে আমার সাথে তাড়াতাড়ি সাটুরিয়াতে চলেন। ওনার সাথে আমি সাটুরিয়াতে গেলাম, দেখলাম আমাদের ফার্ম থেকে। তখন আমরা বললাম যে উনি বললেন যে এদেরকে তো রিহ্যাবিলিটেট করতে হবে, তো কি করা যায়, কেন ভাঙলো? আমরা প্রত্যেকটা জায়গায় দেখলাম যে বাঁশের খুঁটিগুলি মুচড়িয়ে একেবারে পেঁচে একেবারে শেষ হয়ে গেছে। আমরা বললাম যে একটা কাজ করা যেতে পারে, আমরা কিছু বাঁশের খুঁটি থাকুক কিন্তু মেজর পোর্শনে আরসিসি খুঁটি আমরা দেওয়ার চিন্তা করতে পারি, তাহলে আপনার এই ঘরগুলি থেকে যাবে। আমরা এরকম একটা ডিজাইন করি, দেন উই ডিজাইন দ্যাট, এবং গ্রিড সিস্টেমে করা যাতে পয়সা হলে সে আবার একই ধরনের কাজ করতে পারে। এবং এই আরসিসি খুঁটি দিয়ে কাজ করতে যে আমরা দেখলাম যে সাধারণ মানুষ যার বাড়ি সেই যাতে খুঁটিটা বানাতে পারে, তাহলে সেটার জন্য আবার আমাদেরকে কি করতে হয়েছে, তাদেরকে ওই মাপ মতো সিমেন্ট, মাপ মতো মানে সেগুলি বানিয়ে দিতে হয়েছে। সেটার বেশি সে পানি দিতে পারবে না, সেটার বেশি সে বালু দিতে পারবে না, সিমেন্ট দিতে পারবে না। সো এভরিবডি লার্ন হাউ টু মেক এ ইউনিক, কম পয়সায় সবচেয়ে শক্তিশালী কলাম। এখন প্রবলেম বাঁধলো অন্য জায়গায় যে মাটির নিচে যে অংশটুকু ঢুকবে সেখানের তো কভারিং ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অনেক বেশি হওয়ার কথা। আমরা ওইটা সমাধান করলাম আলকাতরা দিয়ে, এবং তোমার বস্তার ভিতরে আলকাতরা দিয়ে ওইটা পেঁচিয়ে মাটির নিচে দেওয়া। ওইটা বেয়ারিং এলাকা বাড়ানোর জন্য ছোট্ট পিঁড়ির মতো কংক্রিটের স্ল্যাব বানানো হলো। এই হলো গ্রামীণ ব্যাংকের সেই আরসিসি খুঁটির তোমার ঘর, এবং পরবর্তীতে এটারই ডেভেলপ করার পরে এটা আগা খান অ্যাওয়ার্ডও পায় বাংলাদেশের ইতিহাসে। আমি এই কথাটা এই জন্য বললাম, তোমরা বলছো যে দুর্যোগ এলাকাতেও আমাদের এই কাজগুলির সাথে জড়িত হতে হয়, তাহলে জড়িত হওয়ার বেনিফিটটা আলটিমেটলি খুব ইন্টারেস্টিং। এর আগে তুমি হাটে গেলে শুধু বাঁশ কিনতে পেতা, আমাদের এই প্রজেক্ট হওয়ার 2 থেকে 3 বছরের ভিতরে আমরা দেখতে পেলাম প্রত্যেক হাটে আরসিসি খুঁটি বিক্রি হচ্ছে, কারণ ইন্ডিভিজুয়াল পার্সন লার্ন হাউ টু মেক দ্যাট খুঁটি। তারা গ্রামের লোকের জন্য খুঁটি বানানো শুরু করলো। আমরা যখন ওইটার উপরে প্রায় 2 মাস আমরা বিভিন্ন গ্রামে স্টাডি করলাম, তখন প্রত্যেকের একটি বক্তব্য যে এই খুঁটিগুলির ওজন অনেক বেশি, কাঁধে করে নিয়ে যাওয়া যায় না স্যার, এটার একটু পাতলা করা যায় কিনা। দেন উই ডিজাইন ওয়ান খুঁটি স্যাম্পল বানালাম, এটার উপরে আমরা স্টাডি করলাম। সেটা হলো ভিতরে ফাঁপা, তোমার কাস্টিং করার সময় পাইপটা আস্তে করে একটা সময় ঘুরিয়ে ঘুরিয়ে পাইপটা বের করে ফেলা। তাতে দেখা গেল যে স্ট্রেংথ রিমেইন দ্য সেম, এভরিথিং রিমেইনস সেম, বাট ইট ইজ অলমোস্ট 50% লাইটার দেন বিফোর। বা আমাদের আর্কিটেক্টরা করতে পেরেছে ইন এ গ্রুপ। এগুলিও কিন্তু তোমার এই যে দুর্যোগকালীন অবস্থার মধ্যে আমরা আস্তে আস্তে করতে পেরেছি, মানুষ আর্কিটেক্টকে বিশ্বাস করা শুরু করেছে। এর আগ পর্যন্ত ইঞ্জিনিয়ার যারা কাজ করতেন, ওই সময়ের ইঞ্জিনিয়ারদের প্রধান বক্তব্য ছিল আর্কিটেক্ট দিয়ে কাজ করালে পারেই আপনার খরচ প্রায় দ্বিগুণ হবে। সেই জায়গাতেও আমাদেরকে ফাইট করে চলে আসতে হয়েছে। এখন কিন্তু কোনো মানুষ আর্কিটেক্টকে দিয়ে তার বাড়ি যদি না বানায় তাহলে কিন্তু সমাজে মুখ দেখাতে পারে না। তো এই জায়গায় কিন্তু চলে এসছে। আর কবির তো হাসিবুল কবির তো
আরো রিভলিউশন করেছে, সে বস্তিবাসীদেরকে নিয়ে কাজ করে, গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করে, তাদেরকে ডিজাইনের ভিতরে ইনভলভ করে। এবং এই ডিজাইনের ভিতরে ইনভলভ করার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি তোমাদেরকে বলি। আমরা তখন প্রশিকা ওই এনজিওদের কাজ করছি, সেই সময় হঠাৎ গণসাহায্য কেন্দ্র ওনারা প্রায় 100টা স্কুল বানিয়েছেন ইঞ্জিনিয়ার সাহেবদেরকে দিয়ে, স্টিল ফ্রেম করে। প্রত্যেকটা স্কুলের চাল ঝড়ের সময় উল্টে গেছে। আমাদেরকে বললো যে এটা কারণ বের করে দেন, কেন এরকম হলো। খুব ইন্টারেস্টিং, এটা তোমরাও একটু জেনে রাখো। আমরা এটা স্টাডি করতে যে খুব অদ্ভুত জিনিস দেখলাম, ওই স্টিলের ফ্রেমটাকে নামিয়ে নিয়ে এসছে বারান্দা পর্যন্ত, অর্থাৎ ঘরের চালটা বারান্দা পর্যন্ত চলে এসছে। বারান্দা তো চারদিকে খোলা থাকে, ওইখানে যখন চাপ পড়ে পুরা ঘরের চাল উল্টিয়ে যায়। তখন আমরা ওনাদেরকে বললাম ওই লোকাল মিস্ত্রিকে দিয়ে যদি কাজ করাতেন আপনাদের এত সুন্দর ঘরগুলি একটাও নষ্ট হতো না। কারণটা হচ্ছে তোমরা মার্ক করলে দেখবা বারান্দার চালটা ওই চালের থেকে নিচে এবং দেয়াল থেকে অন্তত 1 ইঞ্চি 2 ইঞ্চি গ্যাপ থাকে, যাতে বারান্দায় যে বাতাসটি ঢুকবে সেই বাতাসটি ওই বড় চালের উপরে কোনো এফেক্ট না করে ওই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি গ্যাপ থাকে ওইটাতে বের হয়ে যেতে পারে। এটা হলো লোকাল মিস্ত্রিদের ফিলোসফি। তারা কেন করে তাদেরকে যদি জিজ্ঞেস করো তারা বলবে যে এটা করলে পারে ঝড়ে এটা ভাঙে না। কারণটা কি তা বলতে পারবে না, কিন্তু এটা করলে ঝড়ে ভাঙে না। এই যে লার্নিং প্রসেস আমরা এগিয়ে যাই, তাহলে এই যে আমরা তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন জিনিস, এবং স্থানীয় মানুষদের কাছ থেকেও এই কাজগুলি কিন্তু তোমার এগিয়ে যায়। এখন আসা যাক মহিলার সংখ্যা কেন বাড়ে। আমি গত 4-5 বছর ধরে, আমি তো মাস্টারিও করি, দিনের পর দিন দেখছি, এক পর্যায়ে যে দেখলাম যে 30% ছেলে আর 70% মেয়ে। এখানেই শেষ না, আসানুল্লাহতে আমি মাস্টারি করি, এখানে শেষ না, সবচেয়ে ভালো রেজাল্ট গুলি করছে মেয়েরা। আমি ওদের সাথে কথা বলি, মেয়ে এবং ছেলেদের সাথে। ছেলেরা বিভিন্ন কাজে বাইরে ব্যস্ত থাকে, সময় কাটায়, আড্ডা দেয়। তো যত আমাদের এখানে চুরি ডাকাতি আরম্ভ হয়েছে, মেয়েরা বাধ্য হয়ে সন্ধ্যার পরে বাসাতেই থাকে, বাধ্য হয়ে বাইরে সবচেয়ে কম যায়। সো দে আর ইনভলভ উইথ দেয়ার ইউনিক আর্কিটেকচারাল অ্যাক্টিভিটিস। আর্কিটেকচারাল অ্যাক্টিভিটিসটা আমরা যদি অতীতের দিকে তাকাই, মেয়েরা যখনই সময় পেত তখন সুই সুতা দিয়ে অসম্ভব সুন্দর সুন্দর নিখুঁত ধৈর্যের সাথে যে কাজগুলি করতে হয় সেই কাজগুলি সাকসেসফুলি করতো। ওইটারই একটা, এটা হলো একদম কিন্তু ব্যক্তিগত আমার মতামত, ওইটারই একটা ধারাবাহিকতায় আমি মনে করি যে আমাদের এই মহিলারা যে আর্কিটেকচারে এত সুন্দরভাবে ইনভলভ হচ্ছে এবং এত ভালো ভালো কাজ করছে, তার ওয়ান অফ দ্য রিজন হলো তারা একদম প্রাকৃতিক ভাবে তাদের ভিতরে সূক্ষ্ম কাজ করার একটা ধারণা, চিন্তা এবং নেশা রয়ে গেছে। সেটির বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই কাজগুলির মধ্যে দেখতে পাই। তা আমার ধারণা তোমরা এই যে ইয়ং মেয়েরা স্কুলগুলিতে, ইয়ং মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি ছেলের তুলনায়। সো দুইজন ছেলে রেশিও তো এটা অলরেডি হয়ে গেছে স্কুলগুলিতে। তো কাজের ক্ষেত্রে তোমরা তাদেরকে পাবা এবং তারা খুব ধৈর্যের সাথে এই ধরনের কাজ করে। এখন আসা যায় রোহিঙ্গাদেরকে নিয়ে যে কাজগুলি তোমরা করেছো এবং এই যে অনুষ্ঠানটি করেছো, সেই জন্য আমি আইবির যারা এই কার্যক্রমের সাথে জড়িত, তোমরা যারা পার্টিসিপেট করেছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমাদের একেবারে করা হয় নাই বললেই চলে। আমরা কখনো অনেকটা, আমি এটাকে বলি, আমরা আমাদের পিঠ চুলকেছি। একজন আর্কিটেক্ট আরেকজন আর্কিটেক্টের প্রশংসা করেছি, একজন আর্কিটেক্ট আরেকজনের আর্কিটেকচার নিয়ে আলাপ করেছি, কিন্তু এই যে বৃহত্তর যে কথাটা হাসিবুল বারবার বললো, যে বাংলাদেশকে নিয়ে এখন কাজ করার চিন্তা হচ্ছে এবং আমরা কাজ করছি। গ্রামে গ্রামে গেলে পারেও আমরা দেখছি, বহু গ্রামে যে দেখেছি। আবার আরো যদি ভিতরে ঢুকতে যাও, সরকার এখন প্রত্যেকটি গ্রামে স্কুল, কমিউনিটি সেন্টার কোনো না কোনো আর্কিটেকচার ফার্মকে দিয়ে করছে। হয়তো ওরিয়েন্টেশন ঠিক থাকে না, কারণ ওরা ওই ডিজাইনটা একবার করে নিয়ে নিজেদের মতো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই কাজ করছে। ওইসব ডিপার্টমেন্টে যখন আর্কিটেক্ট
আছে, তখন কিন্তু ওরিয়েন্টেশনও ঠিক হচ্ছে, উইন্ড মুভমেন্টের ব্যবস্থা তারা করছে। অর্থাৎ ধাপে ধাপে আমি কিন্তু প্রচন্ড রকম আশাবাদী, কারণ আমি ওই শুরুর দিক থেকে আজকের দিকে এসেছি, আমি দেখতে পাচ্ছি। তোমরা কম্পিটিশনের ভিতরে ঢুকছো, তোমরা চিন্তা করো আজকে এই যে আমাদের লুইয়া খান কি কম্পিটিশন করে আমাদের পার্লামেন্ট বিল্ডিং পেয়েছিল? ক্লায়েন্ট সরাসরি তাকে কাজ দিয়েছিল। মাজারুল ইসলাম সাহেব যতগুলি কাজ করেছেন উনি কি ডিজাইন কম্পিটিশনের মধ্যে পেয়েছিলেন? সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সরাসরি সেই কার্যক্রমের মধ্যে ইনভলভ করেছিল। আমাদের আর্কিটেক্টরা এখন ডিজাইন কম্পিটিশনের ভিতর দিয়ে কাজ করছে। অর্থাৎ ডিজাইন কম্পিটিশনটার শব্দে আমি এই জন্য বলছি, আমরা একটি কাজের জন্য 50টি 60টি প্রস্তাবনা পাচ্ছি। ইট ইজ ইউনিক থিং, এবং প্রত্যেকের মেধা বহিঃপ্রকাশ আমরা। তাহলে এই কাজগুলি যখন বাস্তবে রূপ নিচ্ছে, নেওয়ার পরে বাংলাদেশের চেহারা হয়তো টোটাল প্ল্যানিং হয় না বলে আমরা জঙ্গলের ভিতরে একটা সুন্দর বিল্ডিং দেখি, কিন্তু আমরা ওই বিল্ডিংটাকে যদি বা ওই প্রজেক্টটাকে যদি আলাদা করে চর্চা করি তাহলে কিন্তু দেখতে পাই ওটার ভিতরে অনেক অনেক সুন্দর। আর আমি এই আলাপের পরিপ্রেক্ষিতে একটি কথা বলবো। দেখো, পৃথিবীর ন্যাশনাল লিডারকে বা একটি রাষ্ট্রের প্রতিষ্ঠাতাকে পৃথিবীর কোথাও এই একটি শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করে না, যে হি ইজ দ্য আর্কিটেক্ট অফ দিস নেশন। নোবডি এভার সেড হি ইজ দ্য ব্যারিস্টার অফ দিস নেশন, নোবডি এভার সেড হি ইজ দ্য ডাক্তার অফ দিস নেশন। এই যে আর্কিটেক্ট শব্দ, এই শব্দটার সাথে একটা অদ্ভুত জিনিস জড়িত আছে। রাষ্ট্রনায়করা তার সমাজের মানুষজনকে ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে রাষ্ট্রটাকে তৈরি করতে চান, স্বাধীনতা নিয়ে আসতে চান। হঠাৎ করে সব সাধারণ মানুষকে যে বলে যে আমরা কালকে থেকে স্বাধীনতার যুদ্ধ করবো, নো, তাকে আস্তে আস্তে পরিবর্তন করতে হয়। ঠিক আর্কিটেক্টরা যেরকম আমরা প্রথম যখন বিল্ডিং করলাম, তোমরা কি বিশ্বাস করতে পারো যে আমরা কমোড পাবলিকলি ওদের সমস্ত স্টাফকে ট্রেনিং দিতে হয়েছে হাউ টু ইউজ এ কমোড। এখন তোমাদের কাছে এটা স্বপ্নের মতন লাগবে। তো সো মানুষকে আর্কিটেক্টরা মানুষকে স্বাধীনতার জায়গায় পৌঁছিয়ে দেয়, এবং সেটা উনি স্বপ্ন দেখতে পারেন, কি করতে চাচ্ছেন সেটা স্বপ্ন দেখেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করেন। একজন আর্কিটেক্ট যখন একটি প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে, শুরুতেই সে একটি স্বপ্ন দেখে এবং স্বপ্ন ধাপে ধাপে সে পরিবর্তন সংযোজন করে একটি মূল জায়গায় পৌঁছায়। আরো যদি আমি সাধারণভাবে বলি, একটি 20 তলা বিল্ডিং বানানো হলো, 19 তলা বিল্ডিং এর অমুক ঘরের দরজা ভিতরে খুলবে না বাইরে খুলবে, সেই চিন্তাটিও কিন্তু একজন আর্কিটেক্ট করে থাকে। তো আমার ধারণা এই যে তোমরা যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছ, ধাপে ধাপে আগানোটাই হলো শক্ত বুনিয়াদ তৈরি করা। রাতারাতি হঠাৎ দেখা গেল সব লোক আর্কিটেক্টদের কাজ করছে, তাহলে রাতারাতি এই সময় একদিন হবে এই আর্কিটেক্টরা সব ব্যর্থ, আমরা এখন আর আর্কিটেক্টদের কাজ করাবো না, মিস্ত্রি দিয়ে কাজ করাবো। উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক দেয়ার। ইটস বেটার আমরা এই যে ধাপে ধাপে আসছি সেই জায়গাতেই আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। হ্যাঁ, খালি পেটে কাজ করা যায় না, এই জায়গাগুলিতেই আমাদের চাপ সৃষ্টি করতে হবে। সেই চাপটি সৃষ্টি করতে পারে কারা? এই যে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এবং মিনিস্ট্রিদের সাথে, ইনস্টিটিউট অফ প্রফেশনাল বডিগুলির সাথে বসা, অন্যান্য প্রফেশনাল বডিগুলিকে বোঝানো, বিভিন্ন প্রতিষ্ঠানের সেক্রেটারি সাহেবদেরকে বোঝানো যে আপনি একজন আর্কিটেক্ট এই কাজটি করলে পারে করতে পারবেন, স্বাস্থ্যসম্মত ভালো জিনিস করতে পারবেন, অর্থ ব্যয় আপনার কম হবে, জায়গা নষ্ট হবে কম, আপনি উন্মুক্ত স্থান দিতে পারবেন, এডিস মশা তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেগুলির ছোবরা তুলে ওই তোষকের দোকানে বিক্রি করে। সো ইট ইজ দ্য প্রসেস। বোতল, বড় লোকের বাড়ির বোতলে পানি জমে, সেখানে তোমার মশা হয়, আর এই বস্তিবাসীরা এই বোতলগুলি কালেক্ট করে সুন্দর করে বস্তায় ভরে বিক্রি করে পয়সা আর্ন করে।
এই জিনিসগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং। এগুলির ভিতরে ঢুকলে পারে কে তো মানে কতভাবে ধন্যবাদ দেব যে এই জিনিসগুলিকে সে রিয়েলাইজ করেছে, সে ফিল করেছে, দ্য পালস অফ দ্য হোল নেশন। আমি আশা করি খালি পেটে হবে না, কিন্তু তুমি কাজ করলে পারে, কাজ শুরু করলে পারে তুমি খালি পেটে থাকবে না। আমি একটা কথা প্রায় বলি যে ভালো কাজে শয়তানে তোমাকে টাকা জোগাড় করে দেবে। কারণটা হচ্ছে তুমি মসজিদগুলিতে যেও, এখানে আগেই বলে নি আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। তারপরে আমি একটু কথা বলবো, আমি স্টাডি করে দেখছি মসজিদগুলিতে যে মাইক যারা দিচ্ছে, মসজিদগুলিতে কার্পেট যারা দিচ্ছে, তাদের 80 থেকে 90% হচ্ছে ঘুষখোর, চুরি করে, ট্যাক্স দেয় না। তারা মনে করে যে এই টাকাটা মসজিদে দিলে পারে অন্তত আমার কিছুটা পাপ স্খলন হবে। এই কারণে আমি এখন প্রায় বলি যে ভালো কাজে এই শয়তানও তোমাকে টাকা দিবে, কারণ শয়তান তার পাপ স্খলন করার জন্য তোমার ভালো কাজে অর্থের সহযোগিতা দিবে যদি বুঝতে পারে। যেরকম দেখো না, প্রতিনিয়ত একটা গ্রুপ অফ পিপল নিয়মিত হজে যায়, প্রত্যেক বছর যায়, কিন্তু দেশে এসেই সে অন্য কাজ আরম্ভ করে। সে ভাবে যে প্রতি বছর পাপ স্খলন করার একমাত্র রাস্তা হলো হজে যাওয়া। সো খালি পেটে তোমাকে বেশি দূর যেতে হবে না, কিন্তু পৌঁছাতে, মানুষকে এই জায়গায় নিয়ে আসতে তুমি শুরু করলে পারে তোমার অর্থের অভাব হবে না। আমার জীবনে আমি আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি, আমি বহু এই ধরনের জনগণের কাজের জন্য খামে আজ থেকে 20 বছর 25 বছর 30 বছরের কথা বলতে পারি, পশিকায় যখন আমি আমার অফিস করি, তখন খামে একদম অচেনা মানুষ খামে 1 বান্ডিল টাকা পাঠিয়েছে, পরিচয় মানুষ, আপনার ওই কাজের জন্য আমি এই টাকাটা দিলাম, ওইখানে আপনি ব্যয় করেন। নিশ্চয়ই কিন্তু সারা দেশে আছে। তো তোমাদের দুঃখ কষ্ট পাওয়ার কিছু না, কিন্তু এই জিনিসগুলি ধাপে ধাপে হওয়ার পক্ষেই আমি আছি। রাতারাতি যেন পরিবর্তন না হয়। হ্যাঁ, তোমাদের এই খালি পেটে যেতে না থাকতে হয়, তার জন্য যুদ্ধ কিন্তু ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস কে করতে হবে, তোমার প্রফেশনাল বডিকে করতে হবে, তোমার প্রফেশনাল বডিকে তোমার এই অভিযোগগুলি জানাতে হবে, এটার সমাধানের রাস্তাও তোমাদেরকে বলে দিতে হবে কিভাবে করা যায়। চিন্তা করো, আমরা যদি আজকে যে কোনো জায়গায় টর্নেডো, ঝড়, ফ্লাড হলে পারে, আমরা যদি ওই এলাকার সরকারকেই যদি আমরা বোঝাতে পারতাম ঝড় হয়ে যাবে, ফ্লাড হয়ে যাবে, কারো কোনো ক্ষতি হবে না, কেমনে কিভাবে, তখন দেখবা তারা ফিস দিয়ে তোমাকে কাজ করাচ্ছে। এই যে নারায়ণ কি বলে, রাজশাহীর দিকে যদি তাকাও, রাজশাহী কিন্তু এখন বহু কাজ আর্কিটেক্টদেরকে ধরে ধরে নিয়ে কাজ করানো হচ্ছে একদম। তাহলে অর্থাৎ 70 সালের 71 সালের আমি যে গল্প বললাম আমার জীবনের, সেই গল্পের সাথে এই ফারাকগুলি যদি তোমরা পরিচালনা করো, তোমরা কিন্তু আমাদের চেয়ে অনেক দ্রুত গতিতে এগাচ্ছ। আর আমি প্রায়ই একটু কথা বলি, স্বাধীনতার জন্ম, তোমরা হলে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। জাতির পিতা একটি কথা বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রামের চেয়েও অনেক অনেক কঠিন। সেই মুক্তির সংগ্রামী যোদ্ধা হচ্ছে তোমরা। আমাদের মতন মুক্তিযোদ্ধার চেয়েও, স্বাধীনতা সংগ্রামের চেয়েও তোমাদের অবস্থান অনেক সুদৃঢ়। তোমাদের চারপাশে শত্রু আছে। আমরা মুক্তিযুদ্ধ যখন করেছি, শুধু রাজাকার আর পাকিস্তানের শত্রু ছিল, সমগ্র দেশ আমাদের পাশে ছিল। আর তোমরা যখন যুদ্ধ করছো, তোমাদের চারপাশে তোমার বন্ধু বান্ধবেরই একটা বিরাট অংশ তোমার বড় শত্রু। অর্থাৎ তার ভিতর দিয়ে তুমি মুক্তিযুদ্ধ করছো। আমি প্রচন্ড ভাবে আশাবাদী তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ। এই যে আজকের এই 2টি অনুষ্ঠান, গত দিন আর আজকের, এগুলি তো একটা বিরাট ঘটনা। আজ থেকে 10 বছর আগে নাসিরকেই জিজ্ঞেস করো, 10 বছর আগে আমরা এটা স্বপ্নেও চিন্তা করতে পারতাম না, 15 বছর 20 বছর আগে একেবারেই চিন্তা করতে পারতাম না। তো আমরা এগিয়ে যাই, আমাদের নিজস্ব একটি ভবন হয়েছে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা একটা ঘর বেশি ভাড়া নিয়েছিলাম, আমাদের 20-25 জন আর্কিটেক্টদের মধ্যে ঝগড়াঝাটি লেগে গেল যে এই 10,000 টাকা এক্সট্রা ভাড়া কোত্থেকে আসবে। সো উই আর গোয়িং অ্যাহেড। এই প্রতিষ্ঠানকে ভালোবাসা, নীতির স্থপতিদের নীতি যদি আমরা মেনে চলি এবং মানুষের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, আর্কিটেক্টদের প্রথম জিনিস হলো মানুষকে নিয়ে কাজ, প্রকৃতিকে নিয়ে কাজ, জনগণকে নিয়ে কাজ, এবং সেই কথা সমগ্র বাংলাদেশকে নিয়ে কাজ। আমি আশা করি তোমরা সেইভাবে এগিয়ে যাচ্ছ। রোহিঙ্গাদের ওখানে তোমাদের উপস্থিতি, তোমাদের পরিবর্তন, এটাও তোমাদেরকে এডুকেশন শুধু বলবো না,
সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে জানান দিচ্ছে যে আর্কিটেক্টদেরকে নিলে পারে কি করা যায়। ওই যে একজন আর্কিটেক্ট পরিচয় দেওয়া করে সে তার নিজের মহিমায় কিন্তু সে নিজের অবস্থানকে সুদৃঢ় করে ফেলবে। তো আমি ভীষণ রকম আশাবাদী। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি যতদিন বেঁচে আছি, আমরা যতদিন বেঁচে আছি, আমাদেরকে সব সময় তোমাদের পাশে পাবা এবং চেষ্টা করবো আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। অনেক বেশি কথা বললাম। অসংখ্য সভাপতি মোবাশ্বের হোসেনকে ভীষণ রকম আশাব্যঞ্জক একটি বক্তব্য উপস্থাপনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দেখছেন, আপনারা যারা ভবিষ্যতে দেখবেন, আজকে যারা আমাদের সাথে, আমি প্রশ্নের উত্তর দিতে রেডি আছি যদি কোনো প্রশ্ন থাকে। মোবাশ্বের ভাই, আমাদের সময় শেষ, আমরা এখন শেষ করে দিচ্ছি। আমরা তো হ্যাঁ, তো আজকের মতো আমরা শেষ করছি। প্রশ্ন তো থাকবেই, আমাদের সকলের মনে প্রশ্ন থাকবে, আমাদের দর্শকদের মনে প্রশ্ন থাকবে, সদস্যদের প্রশ্ন থাকবে। নিয়ে আমরা আশা করছি আমরা 2 সপ্তাহ পর পর আপনাদের সামনে আমাদের উপস্থাপনাগুলো নিয়ে বারবারই আসব। সেইগুলো আপনাদেরকে বিভিন্ন সময় মেইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে আমরা জানিয়ে দিব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি যারা এই দুটো পর্বে আমাদের সাথে কাজ করলেন, উপস্থাপন করলেন আপনাদের কাজ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।